আচ্ছা, আপনি আমার সাথে এমন কেন করছেন? আমি কি কিছু ভুল করেছি? যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে তার জন্য মারুন, বকুন, তারপরও প্লিজ আমাকে এভাবে ইগনোর করবেন না। আমি আর নিতে পারছি না আপনার এই ধরনের ব্যবহার। প্লিজ কিছু তো বলুন। দেখলাম উনি ঘুমিয়ে গিয়েছে, তাই নিজেকে আর আটকে রাখতে পারলাম না। দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম, শাওয়ার অন করে কান্না করতে লাগলাম। আমি চোখ বন্ধ করে ওর কথাগুলো শুনছিলাম। ওর কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগছিল, কিন্তু তারপরও আমার কিচ্ছু করার নেই। হঠাৎ শাওয়ারের আওয়াজ পেলাম, পাশে তাকিয়ে দেখি মিহু নেই। তার মানে ও শাওয়ার নিচ্ছে, কিন্তু এখন এই সময় কেন? দেখতে দেখতে 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু মিহু বের হচ্ছে না। তাই আমি যেয়ে গেট নক করলাম। মেহু, মেহু। সকালে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙল মেহুর। হালকা সোনালি রোদ জানালার পর্দা ভেদ করে এসে মুখে পড়েছে ওর। ও চোখ বন্ধ করে মিষ্টি হাসি দিয়ে ওর পাশে শুয়ে থাকা ওর চেয়েও বড় একটা ট্যাডিকে জড়িয়ে ধরল। কিছু সময় পর আড়মোড়া ভেঙে উঠে বসলো ও। তখনই ওর রুমে ওর ড্যাড ঢুকলো। গুড মর্নিং প্রিন্সেস। গুড মর্নিং ড্যাড। তুই না আজকে সকালে তোর ফ্রেন্ডদের সাথে বের হবি বলেছিলি? বের হব তো। আচ্ছা ভাইয়া কোথায়? ও তো একটু আগে বেরিয়ে গেল। ও ওকে। কখন বের হবি? এই তো ফ্রেশ হব, শাওয়ার নিব, রেডি হব, দেন বের হব। হুম, তার আগে আর একটা কাজ করতে হবে তোকে। প্লিজ ড্যাড, এখন আবার ব্রেকফাস্ট করার কথা বলো না। তুমি জানো আমি ব্রেকফাস্ট করতে পারি না, আমার কেমন যেন বমি বমি পায় ব্রেকফাস্ট করতে গেলে। কিন্তু তারপরও একেবারে খালি পেটে তো আর যাওয়া যাবে না প্রিন্সেস। ড্যাড প্লিজ। আচ্ছা, জাস্ট একটা স্যান্ডউইচ খেয়ে যাবে। আচ্ছা। সো লাইক এ গুড গার্ল। হুম। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে আসো। ওকে ড্যাড। মেহুর ড্যাড চলে গেল আর মেহু যে ফ্রেশ হয়ে আসলো। হোয়াইট লং স্কার্ট, বেবি পিঙ্ক কালারের শার্ট, গলায় একটা স্কার্ফ নিয়ে রেডি হয়ে নিচে নেমে গেল। তারপর এক বাইট স্যান্ডউইচ খেয়ে দৌড় দিল। মেহু কখনো ওর মম ড্যাডের অবাধ্য হয়নি, তাই আজও ও ওর ড্যাডের কথা রাখার জন্য এক বাইট স্যান্ডউইচ খেয়ে দৌড় দিল। তারপর ও ওর ফ্রেন্ডদের কাছে চলে গেল। মেহু পার্কে গিয়ে দেখে নীল, নীলা, আরিফ, রাইসা, মানিক, অনু ওর জন্য বসে আছে। ও ওদিকে যেতেই মানিক এসে ওর মাথায় হালকা করে একটা থাপ্পড় দিয়ে বলল, তুই আজকেও লেট। তো আমি কি তোর মতো নাকি, হ্যাঁ, যে দাঁত ব্রাশ না করে শাওয়ার না নিয়ে ঘুরতে বের হওয়ার জন্য দৌড় দিব? তোর শরীর থেকে পচা ডিমের গন্ধ আসছে। জি সর। কি? কি না জি, সর তো সর। শোন, আমি রেগুলার 30 মিনিট ধরে ফ্রেশ হই আর 1 ঘন্টা শাওয়ার নিই, বুঝছিস? ঢঙ্গি আস্তে আস্তে ঠং শুরু করে দিয়েছে। তোর মতো নাকি ড্রামা কুইন? ভালো তো, জীবনে পারবি আমার মতো হতে? হয়েছে, থাম তোরা। নীল, তোর গার্লফ্রেন্ডকে বল ননদকে সম্মান দিয়ে কথা বলতে, নয়তো আমি আজকে যে ড্যাডকে বলবো তোর জন্য মেয়ে দেখতে। তুই আমার আপন বোন হয়ে এই কথা বলছিস? তুই ভুলে যাস না তুই আমার ছোট। মাত্র 7 মিনিটের ছোট, আর আমরা টুইন, ওকে? ফুফু, তারপরও ছু ইউ ছি। নে, আমি বমি করে দিচ্ছি। ছি মিহু, কি বলিস এগুলো? গাইস, ফুচকা খাবি? ফুচকাকে কখনো না করতে নেই, না করলে পাপ হবে, পাপ। ওকে, দেন দেখি কে আগে যেতে পারে। সবাই একে অপরের দিকে একবার তাকিয়ে উঠে দৌড় দিল, কিন্তু মেহু তাদের আগে দৌড় দিল। মেহু রাস্তার সামনে যেয়ে দেখলো কোনো গাড়ির ভিড় নেই, তাই রাস্তা পার হতে গেল। ঠিক সেই মুহূর্তে ও পাশে থেকে একটি বিকট শব্দ শুনতে পেল। রাস্তার ওই পাশে একটি খালি মাঠ ছিল, শব্দটা ওখান থেকে এসেছে। মেহু দেখার জন্য 1 পা 2 পা করে সামনে এগিয়ে গেল। মাঠের সামনে লুকিয়ে ওকে দিয়ে যা দেখলো তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সামনে 10-12 জন কালো পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে, আর 6 জন লোকের হাত বেঁধে হাঁটু গেড়ে বসিয়ে রেখেছে। পাশে একজন হাত বাঁধা লোক মাটিতে শুয়ে আছে, আর তার চারপাশে রক্ত ভরা। ওদের সামনে একজন লোক দাঁড়িয়ে
ওই হাত বাঁধা লোকগুলোর মধ্যে একজনের দিকে পিস্তল ধরে আছে। লোকটার পরনে ব্ল্যাক লং কোট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শু। লোকটার হাইট দেখে মনে হচ্ছে 6.2 বা 6.3 মতো হবে। লোকটা উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে থাকার জন্য মেহু ওই লোকটার চেহারা দেখতে পাচ্ছিল না। তখনই ওই লোকটি আরও একজন লোককে শ্যুট করে দিল। মেহু ভয়ে চিৎকার দিয়ে উঠল আর একটু সামনে এসে দাঁড়ালো। এবার হাতে গান নিয়ে থাকা লোকটির সামনে ঘুরল। মেহু ওই লোকটিকে দেখে ভয়ে এক ঢোক গিলল। তারপর ওখান থেকে দৌড়ে চলে আসতে যেয়ে নীলের সাথে ধাক্কা লাগলো। মেহু অনেক আগে চলে গিয়েছিল বলে ওরা সবাই পার্কে ফিরে যায়। শুধু নীল মেহুর পেছনে আসে। নীলও এই পুরো বিষয়টা দেখেছে, তাই ও মেহুর হাত ধরে টেনে ওখান থেকে পালিয়ে আবার সেই পার্কটাতে আসলো। ওই লোকটার কিছু লোক ওদের ফলো করে পার্কের সামনে এসে আবার ঘুরে চলে গেল। এদিকে মেহু তো সমানে কান্না করে যাচ্ছে। কি হলো মিহু, কান্না করছে কেন নীল? মিহু কি হয়েছে বলো। গাইস পরে বলবো, এখন ওকে একটু শান্ত হতে দাও। ভাইয়া, তোকে কিছু বলতে হবে না, আমি সব দেখেছি। আমি ওকে শান্ত করে জড়িয়ে ধরলাম। ও প্রচণ্ড ভয় পেয়ে গেছে, তাই কান্না করতে করতে ওর হেঁচকি উঠে গেল। একটু পরে দেখলাম মিহু একদম শান্ত হয়ে গিয়েছে। মিহুকে হালকা নাড়া দিলাম, দেখলাম ও চোখ খুলছে না। মিহু সেন্সলেস হয়ে গিয়েছে। নীল তাড়াতাড়ি মেহুকে কোলে নিয়ে গাড়িতে বসালো। নীল ড্রাইভিং সিটে বসলো। পেছনে মেহুকে নিয়ে নীলা আর রাইসা বসলো, আর নীলের পাশে আরিফ বসলো। মানিক আর অনু মানিকের গাড়িতে বসলো। নীল তাড়াতাড়ি মেহুকে বাসায় নিয়ে এসে ডক্টরকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলল। নীলের বাবা মা খুব অস্থির হয়ে উঠেছেন তাদের মেয়ের এই অবস্থা দেখে। নীল, ওর কি হয়েছে? এইবার বলবি প্লিজ, ও কান্না কেন করছিল? তারপর নীল ওদের সম্পূর্ণ ঘটনা খুলে বলল। সবাই তো নীলের কথা শুনে থ মেরে বসে আছে। আর নীলার হঠাৎ কি যেন হলো, ও কিছুটা আন্দাজ করতে পেরেছে যে ওই লোকগুলোকে ছিল, কিন্তু তারপরও কাউকে কিছু বলল না। এর মধ্যে ডক্টর এসে মেহুকে চেক করে গেছে। বলেছে কোনো কিছু থেকে ভীষণ শক পেয়েছে, যার কারণে ও বিষয়টাকে সহজভাবে নিতে না পেরে সেন্সলেস হয়ে গিয়েছে। ডক্টর চলে যাওয়ার কিছুক্ষণ পর মেহু হঠাৎ চিৎকার দিয়ে উঠে বসলো। নীল তাড়াতাড়ি যেয়ে মেহুকে শক্ত করে জড়িয়ে ধরল। নীল মেহুর সাথে যত ঝগড়াঝাটি করুক না কেন, নীল মেহুকে খুব ভালোবাসে। ছোট থেকে কখনো মেহুর চোখে এক ফোঁটা পানি আসতে দেয়নি। সেই মেয়েকে এভাবে কান্না করতে দেখে নীলের খুব খারাপ লাগছে। অনেক বুঝিয়ে নীল মেহুকে ঠান্ডা করিয়ে একটু স্যুপ খাইয়ে দিল। এদিকে গোল্ডেন মাফিয়া গ্যাংয়ের লিডার পায়ের ওপর পা তুলে সোফায় বসে আছে। তার সামনে পুলিশ কমিশনার আফজাল রহমান বসে আছে। স্যার, ওই মেয়েটি মানে আপনি যার কথা বললেন, ওর নাম মিহু, মানে মিহিকা চৌধুরী। ও এই শহরের নামকরা শিল্পপতি জাহিদ চৌধুরীর মেয়ে। আমি আজকে ব্ল্যাক শটের গ্যাংয়ের 7 জনকে শ্যুট করে দিয়েছি। ওই মেয়েটি সেটা দেখে নিয়েছে। স্যার, তাহলে কি ওকে চিরতরে সরিয়ে ফেলবো? না, যা করার আমি করব। আর হ্যাঁ, আরেকবার যদি ওকে সরিয়ে ফেলার কথা বলছেন তো আমি আপনাকে চিরকালের জন্য সরিয়ে ফেলবো, কথাটা মাথায় রাখবেন। এই কথা বলে গোল্ডেন মাফিয়া গ্যাংয়ের লিডার সোফা ছেড়ে উঠে চলে গেলেন। তখনই কমিশনার বলে উঠল, কিন্তু কেন স্যার? তার উত্তর কি আমি তোমাকে দিতে বাধ্য? না না স্যার। নেক্সট টাইম থেকে আমাকে কোশ্চেন করার আগে 10 বার ভাববেন, নয়তো আপনার জন্য ভালো হবে না। জি স্যার। রয়্যাল গোল্ডেন মাফিয়া গ্যাংয়ের লিডার চলে গেলেন। এদিকে মেহুর তো ভয়ে অবস্থা খারাপ। ও এখনো শকড হয়ে আছে। আমি কখনো ভাবতে পারিনি যে ওই লোকটাকে আমার আবার দেখতে হবে, যার কাছ থেকে 2 বছর আগে জাপান থেকে পালিয়ে বাংলাদেশ এসেছিলাম। সেই লোকটাও বাংলাদেশ এসেছে। এখন কি করব আমি? না, আমি ওই লোকটার, ওই মাফিয়াটার সাথে কখনো ফেরত যাব না, কখনোই না। আমি মিহুর রুমে ঢুকে দেখি মিহু বেডে এক কোণায় গুটিসুটি মেরে বসে কি যেন ভাবছে। আমি জানি মিহু তুই কি ভাবছিস। আমি ওর কাছে যে ওর কাঁধে হাত রাখলাম। মিহু, ভাইয়া, আমি ওই লোকটার সাথে যাব না। ওই লোকটা আমাকে দেখে ফেলেছে। যে কোনো সময় ওই মাফিয়া আমাকে নিতে আসবে ভাইয়া। আমি যাব না। 2 বছর আগে যার কাছ থেকে এত কষ্টে পালিয়ে এসেছিলাম, আবার তার কাছে আমি যেতে পারবো না। ওই জায়গাটা একটা নরক, আর ওই মাফিয়া একটা নরপিশাচ।
ও নরপিশাচ না হলে এইভাবে কোনো মানুষকে এত সহজে খুন করতে পারতো না। তুই টেনশন করিস না, কেউ তোকে এখান থেকে নিয়ে যাবে না, তুই এখানেই থাকবি। কিন্তু ও যে আমাকে দেখে ফেলেছে। কিছু হবে না, আমি দেখছি। নীল চলে গেল। মেহু ঠিক আগের মতোই আবার গুটিসুটি মেরে বসে পড়ল। কেন সেই রয়্যাল গোল্ডেন মাফিয়া গ্যাংয়ের লিডার মেঘ চৌধুরী আবার আমার লাইফে আসলো? এদিকে মেঘ নিজের রুমে থাই গ্লাসে এক হাত রেখে আরেক হাত ওয়াইনের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। চোখ দুটো লাল হয়ে আছে। আজকে সে 2 বছর পর মেহুকে দেখেছে, যাকে সে ভালোবাসে তাকে দেখেছে। মেহু আগেও যেমন ওকে দেখলে ভয় পেত, এখনও ভয় পায়। সেটা আজকেও মেহুর চোখ দেখে বুঝেছে। মেঘ ভাবছে কেন মেহু ওকে একটু বোঝার চেষ্টা করে না, কেন সবসময় পালিয়ে পালিয়ে বেড়ায় ওর কাছ থেকে। ও শুধু একজন মাফিয়া বলে কি ওর কোনো ফিলিংস নেই? ও কি কাউকে ভালোবাসতে পারে না? মেঘ দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছিল। তখনই মেঘের ছোট বোন মেঘের রুমে নক করলো। ভেতর আয় বোন। ভাইয়া, আজকে তুই ছিলি ওই মাফিয়াটা, তাই না? যাকে মিহু দেখে ভয় পেয়ে গিয়েছে। হুম। কিন্তু ভাইয়া, তুই কেন ওকে বলছিস না যে তুই কোনো খারাপ লোক নয়? তুই সবার কাছে মাফিয়া হলেও তুই একজন ভালো মানুষ। ও তো আর আমার কোনো কথা বিশ্বাস করে না রে। এখন কি করবি? ওকে নিয়ে আসবো। কিন্তু ও কি আসবে? ও বাধ্য আমার সাথে আসতে। ও আজকে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছে। আমি জানি ও বরাবরই ভীত। ততটাও ভীতু না তুই যতটা ভাবিস। আমি ওকে দেখছি তো গত 4টা মাস ধরে, তাই আমি জানি। তোর সাথে ওর অনেক মিল আছে, তাই না? অনেক। আমি যে কি করলেও আমার ভালোবাসা বুঝবে তা আল্লাহ জানে। চিন্তা করিস না, একদিন না একদিন ঠিকই বুঝতে পারবে ও। তাই যেন হয়। আমি আর ধৈর্য রাখতে পারছি না। কিন্তু ও যদি একবার জানতে পারে যে আমি তোর বোন, তাহলে? জানবে না, কজ আমি জানতে দেব না। তাই যেন হয়। ওকে, বাই, গুড নাইট। গুড নাইট। তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমি নিয়ে আসবো। আগামীকালে যাবো তোমাকে আনতে। আর তুমি আমার সাথে আসতে বাধ্য। তুমি না চাইলে তোমাকে আমার সাথে আসতে হবে। সকালে মিহু, খেয়ে নে মা, তারপর কলেজেও তো যেতে হবে নাকি? না। কিন্তু ঘরে এইভাবে কতক্ষণে বা থাকবি? আর না খেলে তো অসুস্থ হয়ে পড়বি মা। আমি দেখছি, তোমরা যাও। দেখ ওকে বোঝাতে পারিস কিনা। আমি দেখছি, তোমরা যাও। মম ড্যাড চলে গেল। নীল যে মেহুর পাশে বসলো। কলেজে যাবি না? আচ্ছা, খেয়ে নে আগে, আয় আমি খাইয়ে দিচ্ছি। আমাকে ভালোবাসিস? কেন, তুই জানিস না? তাহলে খাচ্ছিস না কেন? ভালো লাগছে না। একটু খেয়ে নে, অল্প, একটু বেশি না। আচ্ছা, খাইয়ে দে। ওকে, দ্যাটস লাইক আ গুড গার্ল। নীল মেহুকে খাইয়ে দিয়ে মেহুর সাথে গল্প করছিল। তখনই নিচ থেকে অনেক কথার আওয়াজ আসছিল। তাই নীল আর মেহু তাড়াতাড়ি নিচে নেমে গেল। মেহু তো নিচে নেমে কারণ ওর সামনে মেঘ দাঁড়িয়ে। মেহু যে নীলের পেছনে লুকিয়ে পড়ল। আপনি এখানে কেন? তোমার বোনকে নিতে আসলাম। ও আপনার সাথে কোথাও যাবে না। ও আমার সাথে যেতে বাধ্য, সেটা ভুলে যাও না। না, ও যাবে না। দেখছেন তো, ও আপনাকে সহ্য করতে পারছে না। ভাইয়া, আমি যাব না। কমিশনার আঙ্কেল, আপনি কেন ওনাকে কিছু বলছেন না? সরি নীল, আমি কিছু করতে পারবো না। কিন্তু কে? কজ তোমার বোন এখন আমার লিগ্যাল ওয়াইফ। কিন্তু ও আপনাকে নিজের হাজবেন্ড হিসেবে মানে না। কমিশনার, আমি আমার ওয়াইফের সাথে একান্তে কথা বলতে চাই। আপনার ওয়াইফ আপনি বলতেই পারেন। মেঘ নীলের পেছনে যে মেহুর হাত ধরে উপরে নিয়ে যেতে চাইলে নীল মেহুর হাত ধরে ফেলল। ভাইয়া, আমি যাব না। ও যাবে না। কমিশনার কনস্টেবলদের বলল নীলকে ধরতে। ওরা নীলকে ধরতে মেঘ মেহুকে টেনে উপরে নিয়ে এলো। মেহুর রুমে ঢুকে গেট লাগিয়ে ওকে দেয়ালের সাথে লাগিয়ে ধরলো। মেহুর চোখ দিয়ে পানি পড়ছে আর মেঘের চোখ লাল হয়ে আছে। তোর সাহস কি করে হলো আমার কাছ থেকে পালিয়ে আসার? প্লিজ ছাড়ুন। আমি আপনার মতো একটা নরপিশাচের সাথে থাকতে চাই না। ওই নরপিশাচটাই তোর অতীত ছিল, বর্তমানে আছে, আর ভবিষ্যতেও থাকবে। বুঝলি? আমি তোকে এত ভালোবাসি, তারপরও তোর গায়ে লাগে না, তাই না? ভেবেছিলাম তোকে রাজরানী করে রাখবো,
কিন্তু না, তুই আমার কাছ থেকে, আমার ভালোবাসার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য পালিয়ে গেলি। এবার আমি তোর এমন হাল করব যাতে তুই আর কখনো আমার কাছ থেকে পালাতে না পারিস। তুই আজকে এই মুহূর্তে আমার সাথে আমার বাসায় যাবি। কখনো না। তুই কি চাস যে আমাদের ফ্যামিলিকে শেষ করে দে? না। তাহলে চুপচাপ নিচে যে সবাইকে বল যে তুই আমার সাথে যাবি, বুঝলি? আচ্ছা। মেঘ আলতো করে মেহুর ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। তারপর মেহুর হাত ধরে নিচে নিয়ে গেল। নীল দৌড়ে যেয়ে মেহুকে জড়িয়ে ধরল। মিহু, তুই ঠিক আছিস? আমি ঠিক আছি। কমিশনার মিহু আমার সাথে আমার বাড়ি যাবে। কি? হ্যাঁ ভাইয়া, আমি যাবো ওনার সাথে। মিহু, কি হয়েছে বল আমাকে। উনি কি কোনোভাবে তোকে কোনো হুমকি দিয়েছে? না, আমাকে কেউ কিচ্ছু বলেনি। আমি নিজ ইচ্ছেতে ওনার সাথে যেতে চাইছি। কিন্তু মিহু। আর কোনো কিন্তু না। মিহু চলো। চলে। মেঘ কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মেহুকে টেনে ওর গাড়িতে নিয়ে বসিয়ে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। শহরের থেকে দূরে একটা বাংলো আছে মেঘের। গাড়ি যেয়ে থামলো সেই বাংলোর সামনে। আশেপাশে কোনো বাড়িঘর নেই, জায়গাটা পুরো নির্জন। মিহি গাড়িতে যতক্ষণ ছিল একটা কথাও বলেনি, চুপচাপ নিঃশব্দে কান্না করে গিয়েছে। বাংলোর সামনে আসলে দারোয়ান গেট খুলে দিল। মেঘ গাড়িটা ভেতরে নিয়ে গিয়ে গাড়ি থেকে বেরিয়ে মেহুর হাত ধরে ওকে টেনে নামালো। তারপর টানতে টানতে ওকে ভেতরে নিয়ে গেল। ওদের দেখে একজন বয়স্ক লোক, মানে যিনি বাড়ির দেখাশোনা করেন, তিনি রহিম এগিয়ে আসলো। এখন থেকে কিছুদিন আমি বাড়িতেই থাকবো। আচ্ছা স্যার। স্যার, আই মাইয়াডা কেডা? ও ও আমার বউ, মানে তোমার ম্যাডাম। আমি আপনাকে আমার হাজবেন্ড হিসেবে মানি না। আমি তো মানি যে তুমি আমার ওয়াইফ, আর তোমার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। রহিম চাচা, আপনি চলে যান, আজকে আপনার ছুটি। আচ্ছা স্যার। রহিম চাচা চলে গেল। মেঘ মেহুর হাত ধরে হিড়হিড় করে টেনে ওকে উপরের একটা রুমে নিয়ে গেল। তারপর ধাক্কা দিয়ে ওকে বেডে ফেলে দিল। মেঘ গেট লক করে এসে বেডে মেহুর পাশে বসলো। মেহু মেঘের থেকে একটু দূরে যেয়ে গুটিসুটি মেরে বসলো। তা দেখে মেঘের মেজাজ গেল চরমভাবে খারাপ হয়ে। মেঘ মেহুকে টান দিয়ে এক ঝটকায় নিজের কাছে নিয়ে আসলো। যত চাইছি তোমাকে নিয়ে একটু ভালো থাকবো, তাতে তুমি আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিচ্ছ, আর তোমার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য করছো। আমাকে কি ভালোবাসা যায় না? কেন তুমি আমাকে ভালোবাসো না? না, যায় না। আপনার মতো একটা নরপিশাচকে কখনো ভালোবাসা যায় না। আপনার প্রতিটা স্পর্শে আমার গা ঘিন ঘিন করে। তাই প্লিজ আমাকে ছেড়ে দিন। তোর গা ঘিন ঘিন করে, তাই না? আমার প্রতিটা স্পর্শে। এবার তোর পুরো শরীর আমার স্পর্শ পাবি, তখন দেখবো এই গা ঘিন ঘিন কিভাবে করে তোর। একদম না, আপনি আমার কাছে আসবেন না। ছাড়ুন, ছাড়ুন বলছি। মেহু মেঘকে ধাক্কিয়েও সরাতে পারছে না। মেঘ মেহুকে ধাক্কা দিয়ে বেডে শুয়ে দিয়ে ওর ঠোঁটে আর গলায় উথাল পাথাল ভাবে চুমু খেতে লাগলো। মেহু চিৎকার করছে আর বারবার মেঘকে সরানোর জন্য সমানে ধাক্কাচ্ছে, কিন্তু মেঘ সেদিকে খেয়াল না করে ওর কাজ করছে। এমন সময় মেহু বলে উঠল, আপনি যদি এরকম করতে থাকেন তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেব। মেহুর কথা শুনে মেঘ রক্তচক্ষু নিয়ে মেহুর দিকে তাকিয়ে উঠে গেল। মেহু এখনো কান্না করছে। আলমারিতে কিছু ড্রেস আছে, সেগুলো নিয়ে যেয়ে ফ্রেশ হয়ে এসো। মেহু কোনো কথার উত্তর না দিয়ে ঘাপটে মেরে বসে আছে। তাই দেখে এবার মেঘ ওকে ধমক দিল। কি হলো, যাও। মেঘের ধমক খেয়ে মেহু জামা কাপড় না নিয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। মেঘের চোখ লাল হয়ে আছে। ও মেহুকে ভালোবাসে, তাই ও মেহুর কোনো ক্ষতি করতে চায় না। আর মেহু ভীতু হলেও যদি এরকম কিছু করে ফেলে তাহলে তো ও শেষ হয়ে যাবে। তাই ও মেহুকে ছেড়ে দিয়ে ব্যালকনিতে চলে গেল। এদিকে মেহু ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে দিয়ে সমানে কান্না করছে আর ভাবছে আজকে যদি ওকে ওর ফ্যামিলিকে শেষ করার কথা না বলতো, মেঘ তাহলেও জীবনেও এই নরকে পা রাখতো না। এখানে ও কি করে থাকবে? ও মেঘকে মেনে নিত, কিন্তু মেঘ যেভাবে অকারণে মানুষকে খুন করে তাতে ও মেঘকে মেনে নিতে পারবে না, কখনো পারবে না। টানা 1 ঘন্টা যাবৎ মেহু ওয়াশরুমে পানিতে ভিজছে। মেঘ দেখলো
মিহু এখনও বের হয়নি, তাই মেঘ গেটে নক করলো। মিহুর কোনো সাড়া শব্দ না পেয়ে মেঘ এবার চিল্লিয়ে উঠল। মিহু ভয় পেয়ে তাড়াতাড়ি গেট খুলে বেরিয়ে এলো। মেঘ মিহুর দিকে তাকিয়ে দেখলো চোখ মুখ লাল হয়ে ফুলে আছে। মিহু যে এতক্ষণ কান্না করছিল তা মেঘ বুঝতে পারছে। মেঘ খেয়াল করলো মিহু জামা কাপড় চেঞ্জ না করে ভেজা কাপড়েই বেরিয়ে এসেছে। মেঘ যে আলমারি থেকে জামা কাপড় আর টাওয়াল নিয়ে এলো। জামা কাপড় বেডে রেখে নিজে টাওয়াল দিয়ে মেহুর মাথা মুছে দিল। তারপর জামা কাপড় ধরিয়ে দিল চেঞ্জ করে আসার জন্য। মেহু ওয়াশরুমে যেয়ে চেঞ্জ করে এলো। এই 2 বছর অনেক কষ্ট দিয়েছো আমায়, এবার তার শোধ আমি নেব তোমায় কষ্ট দিয়ে। যাও, রাতে খাওয়ার জন্য রান্না করো। কি? আমি আর রান্না? ইম্পসিবল। আর তাছাড়া আমি রান্না পারি না। এত কিছু আমি শুনতে চাইনি। রান্না করতে বলেছি, করবে, ব্যাস। পারবো না। আমার লোকেরা তোমার ফ্যামিলির উপর সবসময় নজর রাখছে। তুমি কি চাও তোমার প্রাণপ্রিয় ভাই যে এখন তোমাকে হন্য হয়ে খুঁজছে, তার কোনো ক্ষতি করে দিই আমি? আপনি আসলে একটা নরপিশাচ, যে নাকি কোনো মানুষের প্রাণ নেওয়াটাকে খেলাখেলি মনে করে। সে আর যাই পারুক না কেন, কখনো কাউকে ভালোবাসতে পারে না। আমি জানি আমি নরপিশাচ। এখন তুমি বলো, রান্না করতে যাবে নাকি নিজের ভাইয়ের মৃতদেহ দেখবে? রান্না করব। That's like a good girl. যাও, কিচেনে যেয়ে ঝটপট কিছু বানিয়ে নিয়ে আসো। রাকি ফুসতে ফুসতে কিচেনে চলে আসলাম। কিচেনে ভাবতে লাগলাম কি রান্না করা যায়। ফ্রাইড রাইসটা মোটামুটি পারি রান্না করতে, ভাইয়া একবার করেছিল তখন দেখেছিলাম। সেটাই করি তাহলে আর কি। ফ্রিজ থেকে সবজি নিয়ে আসলাম, ছুরি দিয়ে সবজি কাটছি আর ভাবছি ওই নরপিশাচটার সাথে জাপানের সেই প্রথম দেখা। স্মৃতি অংশ। মেহু ওর ফ্রেন্ডদের সাথে ঘুরতে বেরিয়েছে, সাথে আছে নীল আর ওর আরও কিছু ফ্রেন্ড। ভাইয়া শপিংয়ে যাব। সেদিন না শপিং করলে? আমি জানি না, আমি আজই শপিংয়ে যাব, কজ ওই দিন ভালোভাবে শপিং করতে পারিনি। আচ্ছা চল। মেহু শপিং মলে ঢুকে এটা সেটা কেনাকাটা করছে। কেনাকাটা শেষ করে মেহু বিল পে করার জন্য টাকা দিল। তখনই একটা গুলি এসে মেহু যে লোকটাকে টাকা দিয়েছিল তার মাথায় লাগলো। রক্ত আশেপাশে ছিটকে পড়েছে, তার মধ্যে কিছু রক্ত ছিটকে যেয়ে মেহুর জামায় পড়ল। মেহু নিজের সামনে একজন মানুষকে খুন হতে দেখে ওখানে শকড হয়ে দাঁড়িয়ে আছে। মেহু পুরো রবটের মতো হয়ে গিয়েছে, ওর মাথা কাজ করছে না। আশেপাশের লোকজন প্রায় সবাই ছোটাছুটি করছে পালানোর জন্য। নীল এসে মেহুর হাত ধরে টান দিল, বাট মেহু নড়ল না। দেখে নীল যে মেহুর সামনে দাঁড়ালো। বোনের জামায় রক্ত দেখে নীলও কিছুটা শকড হলো, কিন্তু তারপরও এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না দেখে নীল মেহুকে একটু জোরে ঝাঁকিয়ে দিল। মেহুর হুঁশ ফিরে আসলো। মেহুর চোখে পানি টলমল করছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে। তা দেখে নীল বুঝতে পারল এই ঘটনা মেহুর ব্রেনে অনেক এফেক্ট করেছে, যার কারণে ওর শ্বাসকষ্ট হচ্ছে। নীল তাড়াতাড়ি মেহুর হাত ধরে টানতে লাগলো। মেহু নীলের পেছন পেছন যাচ্ছে, তখনই আরও একটা গুলির আওয়াজ আসলো। মেহু নীলের পেছন পেছন যেতে খেয়াল করলো পাশে একটি লোক হাতে গান নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটি আর কেউ নয়, মেঘ। মেঘের চোখ হঠাৎ মেহুর দিকে পড়ল। মেহুর ফেস দেখে বুঝলো অনেক ভয় পেয়ে আছে। আর হঠাৎ মেঘের চোখ গেল মেহুর জামায়। জামায় রক্ত লেগে আছে। মেঘের চোখ আবার মেহুর চোখে আটকে গেল। তখনই মেহু শপিং মল থেকে বেরিয়ে গেল। নীল মেহুকে নিয়ে বাসায় চলে আসলো। মিহু, এখন ঠিক আছিস? মেহু কোনো কথা না বলে চুপচাপ বসে আছে। মিহু। নীল মেহুকে পানি খাওয়ালো, তারপরও মেহু কোনো কথা বলছে না দেখে নীল ডক্টরকে কল করে বাসায় আসতে বলল। একটু পরে ডক্টর এসে মেহুর চেক আপ করলো। আমার মনে হয় ও খুব শকড পেয়েছে, যার কারণে ওর ব্রেন কাজ করছে না। হ্যাঁ, ওর ব্রেনে খুব এফেক্ট করেছে ঘটনাটা। যত তাড়াতাড়ি সম্ভব ওকে আগের মতো করতে হবে, না হলে ওর ব্রেন খুব বাজেভাবে ইনজুরড হয়ে যাবে। ডক্টর এখন কি করা উচিত? ওকে ঘটনাটা রিয়াকশন দিতে হবে। ওকে ডক্টর, আমি দেখছি। এদিকে মেঘ নিজের বাসায় যেয়ে ওর বিশ্বস্ত লোক ড্যানি আর চার্লসকে মেহুর সমস্ত ইনফরমেশন বের করতে বলল। মেঘের চোখে মেহুর ফেসটা পুরো আটকে গিয়েছে। চোখ বন্ধ করলেই মেহুর ফেসটা ভেসে উঠছে বারবার। আজ প্রায় 3 দিন পর মেহু স্বাভাবিক হয়ে উঠেছে, কিন্তু ওই ঘটনা ও এখনো ভুলতে পারেনি। মিহু, চল বাহির থেকে ঘুরে আসি। না, আমি যাব না। আরে চল না প্লিজ। প্লিজ ভাইয়া, ভালো লাগছে না। থাক তুই তোর মতো। তুই কি আর আমাদের ভাই মানিস নাকি মিহু?
শুরু হয়ে গেছে ইমোশনাল মেলো ড্রামা। হ্যাঁ, তুই আসলে একটা শয়তান ছেলে। থাক, আর অ্যাক্টিং করতে হবে না, চল। চল। তারপর নীল আর মেহু বেরিয়ে গেল। প্রথমে কোথায় যাবে? রেস্টুরেন্টে। ওকে। মেহু আর নীল রেস্টুরেন্টে এসে বসলো। মেহু ওর পছন্দের কতগুলো আইটেম অর্ডার করলো। মেহুদের ঠিক সামনের টেবিলেই বসেছিল মেঘ। মেঘ ড্যানির সাথে কথা বলছিল। তখনই ওর চোখ গেল সামনের টেবিলে বসে থাকা মেহুর দিকে। মেহু হাসছে আর খাবার খাচ্ছে। মেঘ ভাবছে ছেলেটাকে মেহুর বিএফ কিনা। ওই, আমাকে নুডলস দে। না, সর। তুই সব কিছু এক প্লেট করে অর্ডার করেছিস, এখন খাবার তো তুই একা খেতে পারবি না, তাই শেয়ার কর। নুডলস দে আমাকে। নুডলস আমি একাই খাবো, নজর দিবি না। একটু দে। আচ্ছা, আমি খাইয়ে দিব। কস প্লেটটা একবার তোর হাতে দিলে তুই আর আমাকে দিবি না, আমি জানি। আচ্ছা, আমার না, তুই খাস, দে। এদিকে মেঘ এটা দেখে মেঘের চোখ থেকে তো মনে হচ্ছে আগুন বের হচ্ছে। মেঘ ভাবছে নীল আর মেহু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। হই শয়তান, তুই আবার আমার প্লেটে নজর কেন দিচ্ছিস? হ্যাঁ, তোর সামনে না কতগুলো খাবারের প্লেট রাখা আছে, ওগুলো খা। তোকে জ্বালাতে আমার খুব ভালো লাগে। বজ্জাত পোলা। আবারও মিহুর প্লেটে হামলা করলাম। নীল! ও চেঁচামেচি করছে দেখে ওর মুখে বার্গার ঢুকিয়ে দিলাম। নীলা আর মেহু খাওয়া শেষ করে বিল পে করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। মেহু বলেছে ও এখন উইশিং রিভার দেখতে যাবে, তাই নীল মেহুকে নিয়ে ওখানে গেল। মেহু তো ওখানে যেয়েই এক লাফ দিল। যাক, ওর মন থেকে সেই দিনকার ঘটনাটা দূর করতে পারলাম। তোকে তো এইভাবে সবসময় হাসি দেখতে চাই আমি। এই নীল, এই নীল নামক অপদার্থটার কপালে যেন একটা পদার্থ বউ জুটে। আমিন। নে, দোয়া করে দিলাম, খুব শীঘ্রই ঘর সংসার করবি। তবে রে বলে ওকে কাতকুতো দিতে লাগলাম। ভাইয়া ছাড়। তখনই মেঘ আর আরও কিছু কালো পোশাক পরা লোকজন এলো। মেহু মেঘকে দেখে ভয়ে চুপসে গেল আর নীলের পেছনে লুকিয়ে পড়ল। আপনারা কারা, আর এখানে কেন রাস্তায় আটকে দাঁড়িয়ে আছেন? ভাইয়া, এটা সেই লোকটা না যে ওই দিন শপিং মলে দুইজনকে খুন করেছিল? মেয়েটাকে ছেড়ে দিয়ে এখান থেকে চলে যাও। মানে? আরে ম্যাড, আমি ওকে ছেড়ে কোথাও যাচ্ছি না, গেলে ওকে নিয়েই যাব। আমার ভয় করছে। মেঘ ওর লোকদের চোখ দিয়ে ইশারা করতে ওরা যে নীলকে ধরে ফেললো। নীল ছোটার জন্য লাফালাফি করছে কিন্তু পারছে না। চারজনের সাথে একজন কি করেই বা পারবে। মেহু এদিক থেকে সমানে চিৎকার করছে, ওকে ছেড়ে দিন। ওকে কেন ধরেছেন? তুমি ওর সাথে ঘুরবে আর আমি সেটা দেখবো, তা তো হতে পারে না। মানে সেদিন শপিং মলে তোমাকে দেখে আমার চোখ আটকে গিয়েছিল। সেদিনে তোমার ওই নেশা ধরনের চোখ দুটোর প্রেমে পড়ে গিয়েছিলাম আমি। এখন যে কোনো বললে আমার তোমাকে চাই। তোমাকে ছাড়া যে আমার নেশা হবে না। তোমাকে দেখার পর থেকে আমি এখন পর্যন্ত একটা কাজও ভালোভাবে করতে পারিনি। সব কিছুর জন্য তুমি দায়ী। তাই আমার ক্ষতিপূরণ হিসেবে আমি তোমাকে চাই। তোমাকে সে একবার দেখাতে ভালোবেসে ফেলেছে। মেঘ মেহুর সামনে যে দাঁড়িয়ে মেহুর গালে এক আঙুল দিয়ে স্লাইড করে কথাগুলো বলল। মেহু কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থাকার পর হঠাৎ ওর হুঁশ ফিরলে ও দেখল মেঘ একদম ওর অনেক কাছে এসে দাঁড়িয়ে আছে। সাথে সাথে মেহু এক ধাক্কা দিয়ে মেঘকে সরিয়ে দেয়। হঠাৎ এরকম পরিস্থিতির জন্য মেঘ মোটেও প্রস্তুত ছিল না, তাই ব্যালেন্স সামলাতে না পেরে পড়ে যেতে লাগলো। তখনই ড্যানি এসে মেঘকে ধরে ফেলল। মেঘে ধাক্কাটা খাওয়ায় খুব ইনসাল্ট ফিল করলো। নীলকে যারা ধরে রেখেছিল মেঘ তাদের চোখ দিয়ে ইশারা করলো তারা নীলকে দুহাটু গেড়ে বসিয়ে দিল আর নীলের মাথায় গান ধরল। ভাইয়া, ভাইয়া প্লিজ আমার ভাইকে ছেড়ে দিন। ও তোমার আপন ভাই? হ্যাঁ, আমরা টুইন। ও তাই বলো। আসলে তোমার ব্যাপারে ওদিন খোঁজ নিতে বলেছিলাম ওকে। ও আমাকে তোমার ব্যাপারে সব ডিটেলস দিয়েছিল, কিন্তু এটা বলেনি যে তোমার একটা ভাই আছে। তাই ওকে শুট করে দিলাম। প্লিজ ওকে ছেড়ে দিন, প্লিজ। আমি আপনার কাছে হাত জোড় করছি। ছাড়বো সুইটহার্ট। তার আগে আমার পরিচয়টা জেনে নাও। আমি হলাম রয়্যাল গোল্ডেন মাফিয়া গ্যাংয়ের লিডার মেঘ চৌধুরী। প্লিজ আমার ভাইকে ছেড়ে দিন।
কিন্তু তার আগে যে একটা কাজ করতে হবে তোমাকে। বলুন কি কাজ? বিয়ে বিয়ে করতে হবে আমায়। ইম্পসিবল। আপনার মতো একটা নরপিশাচকে বিয়ে কখনো করব না আমি। তাহলে তো মেঘ চোখ দিয়ে ইশারা করার সাথে সাথে ওর লোকেরা ইচ্ছে মতো নীলকে মারতে লাগলো। প্লিজ লিভ হিম। আগে বলো, বিয়ে করবে আমাকে আজ আর এখনই? ভাইয়ার দিকে তাকিয়ে দেখি ভাইয়ার অবস্থা খুব খারাপ। হ্যাঁ, আমি রাজি। গুড ডিসিশন সুইটহার্ট। প্লিজ এবার তো ওকে ছেড়ে দিন। ওকে নিয়ে তোর হসপিটালে যা। বাট স্যার, বিয়েতে তো সাক্ষী লাগবে। আপনার পক্ষ থেকে 2 জন আর ম্যামের পক্ষ থেকে 2 জন। তাহলে ওকে নিয়ে চল বাড়িতে, আর ডক্টরও বাড়িতেই ডাক। মেঘ মেহুকে নিয়ে নিজের বাড়িতে আসলো। ড্যানি কল দিয়ে কাজীকে আসতে বলল। মেহু চুপচাপ নিঃশব্দে কান্না করছে আর একপাশে নীলকে নিয়ে বসে আছে আর নীলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেঘের লোকেরা নীলকে জানোয়ারের মতো করে পিটিয়েছে, এত মেরেছে যে নীল এখন আর সেন্সে নেই। ডক্টর কখন আসবে? ড্যানি? স্যার, ডাক্তার ইজ অন দ্য ওয়ে। ওকে। কিছুক্ষণ পরে ডক্টর আর কাজী একসাথে এসে পৌঁছালো। ডক্টর নীলকে দেখে ওকে কিছু মেডিসিন আর একটা ইঞ্জেকশন দিয়ে গেল যাতে তাড়াতাড়ি নীলের জ্ঞান ফিরে আসে। তারপর ডক্টর চলে গেল। কিছুক্ষণ পর নীলের জ্ঞান ফিরে আসলো। নীল পাশে মেহুকে দেখতে পেয়েই ওকে জড়িয়ে ধরলো। মিহু, তুই ঠিক আছিস? ভাইয়া আমি ঠিক আছি। মেহু, সাইন করো। কি এটা? তোমার বোন আমাকে বিয়ে করছে, তাই এখানে ওর সাইন লাগবে, আর তুমি ওর হয়ে সাক্ষী দেবে শালা বাবু। হোয়াট? ইম্পসিবল। মেহু, তুমি কিন্তু এখন নিজের কথাই খেলাপ করছো। প্লিজ এই বিয়ে আমি করব না। চার্লস? চার্লস যেয়ে নীলের মাথায় গান ধরলো। সাইন করো, নাহলে তোমার ভাইয়ের মাথায় এক্ষুনি একটা বুলেট ঢুকে যাবে। না, আমি সাইন করছি দিন। মিহু প্লিজ, সাইন করবি না তুই। আই এম সরি ভাইয়া। নীল, নাও ইটস ইওর টার্ন। সাক্ষী হিসেবে সাইন করো। কখনো না। তোমার তো দেখছি নিজের প্রতি কোনো মায়া দয়াই নেই। আচ্ছা ঠিক আছে, মানলাম তোমার নিজের প্রতি কোনো দয়া মায়া নেই, কিন্তু নিজের বোনের প্রতি তো দয়া মায়া আছে, তাই না? মানে? আশা করছি মানাটা নিশ্চয়ই এখন আর তোমাকে বলে বোঝাতে হবে না। জি, আপনি এতটা নীচ মানুষ, আপনার মতো নীচ মানুষ এই দুনিয়াতে আছে। আপনি তো পশুর থেকেও নিকৃষ্ট। চুপচাপ সাইনটা করো, নাহলে কিন্তু। না, আমি সাইন করছি। নীল সাইন করে দিল। মেঘ আর মেহুর বিয়েটা হয়ে গেল। মেঘের সাক্ষী হিসেবে সাইন করলো ড্যানি। নীলকে একটা রুমে থাকার ব্যবস্থা করে দেওয়া হলো। মেঘ ড্যানিকে বলল মেহুকে নিয়ে ওর রুমে এগিয়ে দিয়ে আসতে। ড্যানি যেয়ে মেহুকে মেঘের রুমের সামনে পৌঁছে দিয়ে চলে গেল। মেহু রুমে যেয়ে দেখলো রুমটা বেশ বড়। রুমের সব কিছু অনেক সুন্দর করে গোছানো। রুমের সাথে একটা অ্যাটাচ করা ছোট মিনি ছাদের মতো ব্যালকনি আছে। মেহু থাই গ্লাসটা সরিয়ে ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিতে একটা ছোট্ট টেবিল আছে, 2টো চেয়ার আছে পাশে। ব্যালকনির আরেক সাইডে দোলনা রয়েছে। মেহু যেয়ে দোলনায় বসলো আর ভাবতে লাগলো ওর লাইফে কি থেকে কি হয়ে গেল। এক নিমেষেই পুরো লাইফটা পাল্টে ফেল হয়ে গেল। ভাবতেই ওর চোখ থেকে পানি পড়তে লাগলো। ও চোখ বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। এদিকে মেঘ রুমে এসে পুরো রুমে একবার চোখ বুলিয়ে মেহুকে না দেখতে পেয়ে ভ্রু কুঁচকে তাকালো। ওর চোখ গেল ব্যালকনির দিকে, দেখলো থাই গ্লাসটা খোলা। তাই ও ব্যালকনিতে চলে গেল। যে দেখলো মেহু দোলনার উপরে পা উঠিয়ে 2 পায়ের ওপর মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। মেরুর ট্রমা যত সব। মেহু? মেহু মাথা উঠিয়ে মেঘের দিকে তাকালো। মেঘ যে মেহুর পাশে বসে মেহুকে নিজের দিকে ঘুরিয়ে চোখের পানি মুছতে যাবে, অমনি মেহু মেঘের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। প্রবলেম কি আপনার? হ্যাঁ, একে তো জোর করে হুমকিতে বিয়ে করেছেন, আর এখন স্বামীর অধিকার ফলাতে এসেছেন। হ্যাঁ দেখুন, আমি আপনাকে আমার হাজবেন্ড হিসেবে মানি না, আর মনে হয় আপনি এটা মাথায় রাখবেন। গট ইট? মেঘ মেহুর কথাগুলো শুনে অনেক কষ্টে নিজের রাগ কন্ট্রোল করেছিল, কিন্তু মেহু চুপ হওয়ার সাথে সাথেই ওকে টান দিয়ে ওর হাত বাঁকিয়ে পেছনে ধরল। মেঘ চোখ লাল করে মেহুর দিকে তাকিয়ে আছে। মেহু চোখে রাগ নিয়ে মেঘের দিকে তাকিয়ে আছে আর হাত ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করছে।
হাউ ডেয়ার ইউ টক টু মি লাইক দিস? আপনার সাথে এর থেকে ভালো মতো আমি কথা বলতে পারবো না। তোমার মনে হচ্ছে আমি তোমার কাছে স্বামীর অধিকার ফলাতে এসেছি? তা নয়তো কেন এসেছেন আমার কাছে? হ্যাঁ, আমার লাইফটা হেল করে দিলেন, তাও কি আপনার শান্তি হচ্ছে না? সত্যি কথা বলতে কি আপনাকে আমার মেনে নিতে একটু সমস্যা হতো না, কিন্তু আপনি মানুষ খুন করেন, তাই আমি আপনাকে মেনে নিতে পারবো না। মেহু, তুমি আমাকে ভুল ভাবছো। হ্যাঁ, এটা ঠিক যে আমি একজন মাফিয়া, আমি মানুষকে মারি, বাট আমি মাফিয়া হলেও কখনো অকারণে কাউকে খুন করিনি। লিসেন, আমি আপনার কাছ থেকে কোনো এক্সপ্লেন চাইনি, প্লিজ দূরত্ব বজায় রেখে কথা বলুন। আর আমার হাত ছাড়ুন, আমার লাগছে। চুপ, তোর সাথে এতক্ষণ অনেক ভালোভাবে কথা বলেছে, কিন্তু এখন আর না। তুই ভালো কথা শোনার মানুষই না, তুই এখন আমার বউ, আমার যা ইচ্ছে আমি তাই করব, আর তাতে তুইও কিছু বলতে পারবি না, বুঝলি? কি করবেন আপনি আমার সাথে? হ্যাঁ, মেরে ফেলবেন তাই তো? প্লিজ মেরে ফেলুন আমাকে। তোকে মারার জন্য আমি বিয়ে করিনি। তাহলে কেন করছেন? মেঘমেহর ঠোঁট পরম আবেশে নিজের ঠোঁটের মধ্যে নিয়ে নিল। মেহ কিছু করতেও পারছে না, কারণ ওর হাত দুটো মেঘ এক হাত দিয়ে শক্ত করে ধরে রেখেছে। মেহর চোখ দিয়ে শুধু নোনা জলগুলো গাল বেয়ে গড়িয়ে পড়ছে। মেঘ আরেক হাত দিয়ে মেহুর কোমর ধরে আরও নিজের কাছে টেনে নিল। বিকালে মেহু একা একা ব্যালকনিতে চুপচাপ বসে আছে। এমন সময় নীল আস্তে আস্তে লুকিয়ে এসে মেহুর কাঁধে হাত রাখলো। মেহু চমকে উঠে পেছনে তাকিয়ে দেখে নীল। লাফ দিয়ে নীলকে জড়িয়ে ধরল মেহু। ভাইয়া, তুই ঠিক আছিস? হ্যাঁ, আমি ঠিক আছি। তুই ঠিক আছিস তো? হুম। কি হয়েছে মিহু? ওই লোকটাকে তোর সাথে কোনো বাজে বিহেভ করছে? ভাইয়াকে এসব কিছুই জানতে দেওয়া যাবে না। না ভাইয়া, কিন্তু তুই এখানে আসলি কিভাবে? বাইরে গার্ডস আছে। সে অনেক কাহিনী করে এসেছি, সেসব কথা বাদ দে। এখন এখান থেকে পালানো যায় কিভাবে সেটা ভাবতে হবে। ভাইয়া, মম ড্যাড এগুলো জানতে পারলে কি হবে ভাবতে পারছিস? ম্যাডামকে এসব কিছু জানানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু কোনো কিন্তু না, যা বলছি তাই করবি। নীল যে ব্যালকনির আশেপাশে দেখছে পালানোর কোনো পথ আছে কিনা। মেহু হঠাৎ খেয়াল করলো মেইন গেট দিয়ে মেঘের গাড়ি ঢুকছে। মেহু তাড়াতাড়ি নীলকে নিয়ে রুমের ভেতরে এলো। ভাইয়া, তুই তো রুমে যা, মেঘ চলে এসেছে। ও এসে তোকে দেখলে অনেক বড় কোনো প্রবলেম করতে পারে। কিন্তু মিহু, প্লিজ যা ভাইয়া। বলতে না বলতে দেখি কে যেন গেট খুলছে। আমি তাড়াতাড়ি ভাইয়াকে বেলকনিতে লুকিয়ে পড়তে বললাম। ভাইয়া বেলকনিতে চলে গেল, আর আমি স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি। তখনই মেঘ রুমে ঢুকলো। মেঘ রুমে ঢুকে আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো, তারপর পুরো রুমে একবার চোখ বুলিয়ে নিল। কে এসেছিল রুমে? কোথায়? কেউ না তো। কি হলো, তুমি এসির মধ্যেও ঘামছো কেন? এমনি। কিছু লুকাচ্ছ? না তো। নীল কোথায়? সাথে সাথে চোখ বড় বড় করে ওনার দিকে তাকালাম। মানে? নীল কোথায়? আমি জানি না। বলো। বললাম তো জানি না। মেঘ ব্যালকনিতে চেয়ে দেখে কেউ নেই, তাই আবার রুমে চলে আসলো। আসলে নীল যখন ব্যালকনিতে লুকিয়েছিল তখন খেয়াল করলো পাশের ব্যালকনিতে খুব ইজিলি যাওয়া যাবে, তাই নীল তাড়াতাড়ি পাশের ব্যালকনিতে যেয়ে রুমে ঢুকে গেল আর নিজের রুমে চলে গেল। মেহু তো কিছুটা চমকে গিয়েছে মেঘকে এভাবে শান্ত হয়ে রুমে আসতে দেখে। মেহু তো এখন নীলকে নিয়ে আরো বেশি টেনশন করছে। মেঘ রুমে এসে মেহুর দিকে ভ্রু কুঁচকে তাকালো। কি হলো, কি দেখছো এভাবে? না, কিছু না। তো কিছু যখন হয়নি তখন রুমের মাঝখানে দাঁড়িয়ে আছো কেন? ও সরি। মেহু সরে যেয়ে সোফায় যেয়ে বসলো। মেঘ জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করতে। চেঞ্জ করে রুমে এসে দেখলো মেহু সোফাতেই হেলান দিয়ে ঘুমিয়ে গিয়েছে। মেঘ যেয়ে মেহুকে কোলে নিয়ে বেডে শুয়ে দিয়ে গায়ে কম্বল টেনে দিল। মেহু গুটিসুটি মেরে শুয়ে পড়ল আর ঘুমের মধ্যে মেঘের হাত ধরে টান দিল। মেঘ উঠতে চেয়েও উঠতে পারল না। দেখলো মেহু ওর হাত ধরে আছে। ঘুমের মধ্যে ওর চেহারাটা দেখতে অনেক মায়াবী লাগছে, মনে হচ্ছে কোনো একটা বাচ্চা মেয়ে শুয়ে আছে। ঘুমের মধ্যে মেহু ঠোঁট উল্টিয়ে ফেলল, তা দেখে মেঘ মুচকি হেসে দিল।
আবার মেহু ঘুমের মধ্যে মুচকি মুচকি হাসছে। মেঘের হাসির রেখাটা এটা দেখে আরেকটু বড় হলো। তারপর মেহুর পাশে এসে ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। অমনি মেহুর হাসির রেখাটাও একটু বড় হলো। মেঘ মেহুর হাত আস্তে করে ছাড়িয়ে উঠে বেলকুনিতে চলে গেল, কারণ মেঘ জানে যে ও যদি মেহুর পাশে শুয়ে পড়ে তাহলে মেহু সকালে ঘুম থেকে উঠে অনেক রিয়েক্ট করবে। মেঘ ব্যালকনিতে যেয়ে ছোট সোফাটাতে বসে এক হাত মাথার উপরে দিয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর ফোন বের করে টিপতে লাগলো। রাত 10:30টায় একজন সার্ভেন্ট এসে মেঘের রুমে নক করলো। মেঘ যে গেট খুলে ভ্রু কুচকে সার্ভেন্টের দিকে তাকালো। স্যার, ডিনার রেডি। ডিনার করবেন না? নিচে যাও, আমরা আসছি। আর হ্যাঁ, পাশের রুম থেকে নীলকে ডেকে বলো যাবে, নিচে আসতে বলেছে। ওকে স্যার। সার্ভেন্ট যে নীলাকে নিচে আসতে বলে নীল প্রথমে নিচে যেতে নাদ করলেও পরে ভাবে যে মেহু তো যাবে, তাই নিচে নেমে আসে। এদিকে মেহু ঘুমোচ্ছে বলে মেঘ মেহুকে ডাকতেও পারছে না, তাই মেঘ একাই নিচে চলে যায় আর ভাবে ডিনার শেষ করে আসার সময় মেহুর জন্য ডিনার রুমে নিয়ে আসবে, ততক্ষণও ঘুমিয়ে থাকুক। মেঘ নিচে নেমে আসে ডিনার করার জন্য। মেঘ নিচে নেমে দেখে নীল ডাইনিং টেবিলে চুপচাপ বসে আছে। মেঘ যে টেবিলে বসলো। মিহু কোথায়? ও ঘুমোচ্ছে, তাই আর ডাকিনি। তুমি খেয়ে নাও, আমি পরে রুমে খাবার নিয়ে গিয়ে ওকে খাইয়ে দেবো। নীলও আর কিছু বলল না, কারণ ওর এখন শক্তির প্রয়োজন, তাই কিছু না বলে চুপচাপ বসে খেয়ে তারপর উপরে চলে গেল। মেঘও একটা প্লেটে নিজের হাতে মেহুর জন্য খাবার বেড়ে নিয়ে গেল। উপরে যে মেহুর পাশে বসলো। মেহুকে টেনে উঠিয়ে বেডের সাথে হেলান দিয়ে বসিয়ে দিল। মেহু তখনও ঘুমে তলিয়ে আছে। মেঘ মেহুকে দেখে ভাবছে একটা মেয়ে এতটা ঘুম কাতুরে কি করে হতে পারে। একে তো ওই ঘুমের মধ্যে কেউ কিডন্যাপ করে নিলেও টের পাবে না। মেঘ মেহুকে খাওয়াতে লাগলো। মেহু ঘুমের তালে তালে খাচ্ছে আর মেঘকে নীল ভেবে ইচ্ছে মতো বকা দিচ্ছে। মেঘ মেহুর বকা শুনে হাসবে না কাঁদবে না রাখবে বুঝতে পারছে না। মেহুকে খাইয়ে মেঘ মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করলো। তারপর মেহুর মুখ মুছে দিয়ে ওকে ঠিকভাবে শুয়ে দিয়ে মেঘ আবার বেলকুনিতে চলে গেল। সকালে মেহু ঘুম থেকে উঠে দেখে ও বেডে শুয়ে আছে, কিন্তু ও তো সোফায় ঘুমিয়ে পড়েছিল, তাহলে বেডে আসলো কি করে? এসব ভাবতে ভাবতে ওর চোখ গেল ব্যালকনিতে। দেখলো মেঘ ওখানে সোফায় বসে ঘুমাচ্ছে। মেহু আর কিছু না ভেবে যেয়ে ফ্রেশ হয়ে আসলো। তখনও মেঘ একইভাবে ঘুমোচ্ছিল, তাই মেহু রুম থেকে বেরিয়ে নীলের রুমে গেল। নীল মেহুকে দেখে তাড়াতাড়ি মেহুর কাছে গেল। মিহু, পালানোর রাস্তা পেয়ে গেছি। কিভাবে? তুই মেয়েকে গিয়ে বলবি যে তোর কোনো জামা কাপড় এখানে নেই, তাই তুই কিছু জামা কাপড় কেনার জন্য শপিংয়ে যাবি, আমাকেও সাথে নিয়ে যাবি, এটা বলবি। তারপর? বাকিটা আমার উপর ছেড়ে দে। আর আজ এমনি তো আমাদের বাংলাদেশে ফেরার কথা ছিল। টিকিট, পাসপোর্ট, ভিসা সব তো রেডি আছে। আমরা আজকে বাংলাদেশ চলে যাব। কিন্তু ফ্লাইটের টিকিট, পাসপোর্ট, ভিসা সব তো বাসায়। তুই চিন্তা করিস না, গতকাল রাতে আমি এ বাসার এক সার্ভেন্টের ফোন লুকিয়ে নিয়ে আমার এক বন্ধুকে কল করে সব জানিয়েছি। ও আমাকে হেল্প করবে। পাসপোর্ট, ভিসা, ফ্লাইটের টিকিট সবও নিয়ে এসে এয়ারপোর্টে আমাদের জন্য ওয়েট করবে। আচ্ছা বলে আমি মেঘের রুমে চলে গেলাম। যেয়ে দেখি উনি ওয়াশরুম থেকে বের হচ্ছে। কোথায় ছিলে? নীলের রুমে গিয়েছিলাম। ও, কি কিছু বলবে? হ্যাঁ, মানে না, আসলে আমি কি হলো বলো। না মানে আসলে বলছিলাম কি, কি? আমার তো এখানে কোনো জামা কাপড় নেই, তাই আর কি আমি একটু শপিংয়ে যেতে চাইছিলাম, এই আর কি। ও, এই কথা বলতে এতক্ষণ? হুম। তুমি একটু নিচে ওয়েট করো, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা। মেঘ রেডি হয়ে আসলো। মেহু আর মেঘ নিচে নেমে গেল। নীল অলরেডি ডাইনিং টেবিলে বসেছিল মেহুর অপেক্ষায়। মেঘ আর মেহু যেয়ে টেবিলে বসলো ব্রেকফাস্ট করার জন্য। মিহু, তোরা কি কোথাও বের হচ্ছিস? একটু শপিংয়ে যাব। মেহু যখনই নীলকে বলতে যাবে যে তুইও আমাদের সাথে চল, তার আগে মেঘ বলে উঠল, নীল, তুমি আমাদের সাথে চলো। তোমার তো কোনো জামা কাপড় এখানে নেই। যা চেয়েছিলাম তাই হচ্ছে। যাক বাবা,
আমার কিচ্ছু বলা লাগলো না। মিহু, মেঘ আর নীল ব্রেকফাস্ট করে শপিং মলে চলে আসলো। শপিং মলে ঢোকার সাথে সাথে শপিং মলের ম্যানেজার মেঘের সামনে এসে দাঁড়ালো। মেঘ স্যার, আপনি আমার এখানে? Meet my beautiful wife and my brother-in-law. হ্যালো ম্যাম। হ্যালো স্যার। ওরা যা যা পছন্দ করবে সব যেন খুব ভালো হয়, আর হ্যাঁ, কোনো ভুল যেন না হয়। স্যার আপনি নিশ্চিত থাকুন, আমি নিজেই ওনাদের সব জিনিস দেখছি। মেহু, হুম। আমি পাশের কফি শপে আছি, প্রয়োজন হলে ডাক দিও। আচ্ছা। মেঘ চলে গেল। মিহু আর নীল দোকানে ঢুকে গেল। শপিং মলের বাইরে মেঘের গার্ডরা দাঁড়িয়ে আছে। শপিং মলের ভেতরেও গার্ডরা ঘোরাঘুরি করছে। ম্যানেজার মিহু আর নীলকে জামা কাপড় দেখাচ্ছে। নীল ম্যানেজারকে একটু পাশ করে মিহুর কাছে গেল। এখান থেকে একটা বোরখা নিয়ে ট্রায়াল রুমে যেয়ে পরে নে, আর হিজাব আর নিকাবটাও দিয়ে ভালোভাবে ফেস ঢেকে নিবি। তারপর এখান থেকে সোজা শপিং মলের বাইরে চলে যাবি। আমি আর রনি গাড়িতে তোর জন্য ওয়েট করব, ওকে? ওকে, কিন্তু তুই বের হবি কিভাবে? আমার চিন্তা করিস না, আমি বের হয়ে যেতে পারবো। সাবধানে। মিহু ট্রায়াল রুমে যেয়ে ভালোভাবে তৈরি হয়ে বের হলো। নীলের মধ্যে গার্ডদের চোখ এড়িয়ে বেরিয়ে গেল। মিহু আশেপাশে ভালোভাবে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে তাড়াতাড়ি হাঁটছিল। তখনই সামনে কারোর সাথে ধাক্কা খেলো। মিহু মাথা উঁচু করে তাকিয়ে দেখলো ওর সামনে মেঘ দাঁড়িয়ে। মিহু তো ভয় পুরো চুপসে গেল, কিন্তু মেঘ মিহুকে অবাক করে দিয়ে সরি বলে চলে গেল। মিহু যেন হাফ ছেড়ে বাঁচল। আসলে মিহু নিকাব দিয়ে পুরো ফেস এমনভাবে ঢেকে রেখেছিল যে মেঘ মিহুকে দেখে চিনতে পারেনি। মিহু তাড়াতাড়ি শপিং মল থেকে বেরিয়ে গেল। বাইরে বের হতেই ওর সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। নীল গাড়ির গেট খুলে মিহুকে তাড়াতাড়ি উঠতে বলে। তখনই মেঘের গার্ডরা ওদের দেখে ফেলে। মিহু তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে আর ওদের গাড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে যায়। রনি খুব তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করছে। ওদিকে মেঘের কানে মেহুর পালানোর খবর পৌঁছে যাওয়ার সাথে সাথেই মেঘ তো পুরো জয়লামুখী হয়ে গেছে। মেঘ ওর সব গার্ডদের পাঠিয়ে দেয় ওদের খোঁজার জন্য। এদিকে নীল আর মেহুর সেফলি এয়ারপোর্টে এসে পৌঁছালো। রনির কাছ থেকে ওদের পাসপোর্ট, টিকিট, ভিসা নিয়ে ওরা রনিকে বাই দিয়ে ভেতরে চলে গেল আর বাংলাদেশ চলে আসলো। মেহু রান্নার জন্য সবজি কাটছিল। তখনই ওর হাত কেটে যাওয়াতে ও বর্তমানে ফিরে আসলো। আহ বলে তাড়াতাড়ি হাত বাড়াতে লাগলাম। তখনই কে যেন ঝড়ের বেগে এসে আমার হাত ধরে তার মুখে নিয়ে নিল। তাকিয়ে দেখি মেঘ। ইস, কি ঢং দেখাচ্ছে দেখো না। মুভি দেখে দেখে এই পদ্ধতি বের করেছে। কি মনে করে আমি কিছুই বুঝি না নাকি? আমি অনেকক্ষণ ধরে ওর পেছনে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম ও কি যেন ভাবছে, আর রানমনি সবজি কাটছে। তখন ওর হাতটা কেটে গেল। আমি তাড়াতাড়ি চেয়ে ওর হাতটা মুখে নিয়ে নিলাম। আসলে এই কাহিনীটা আমি ফিল্ম দেখেই করলাম। ওনার কাছ থেকে টান দিয়ে হাত ছাড়িয়ে নিলাম। দেখে কাজ করতে পারো না? না, পারি না। আর আপনি আপনি এখানে কি করছেন? কিছু না, চলো আমার সাথে। পারবো না। সব কিছুতেই না শুনতে আমার ভালো লাগে না, চলো। ওনার ধমক খেয়ে আমি মনে হয় আমার বাকশক্তি হারিয়ে ফেলেছি। বেটা বজ্জাত জানি কোথাকার। আমি আর কিছু না বলে ওনার পেছন পেছন যেতে লাগলাম। উপরে এসে ওর হাত ব্যান্ডেজ করে দিলাম। যাও, এবার কান্না করো তাড়াতাড়ি। হ্যাঁ বলে উঠে চলে আসলাম আর তাড়াতাড়ি রান্না করে নিলাম। তারপর ওনাকে খেতে ডাকলাম। খাবার কি সার্ভ করবে? আমি? আশেপাশের কাউকে কি তুমি দেখতে পাচ্ছ? রাগী চোখে ওনার দিকে তাকিয়ে খাবার সার্ভ করে দিলাম। মেঘ খেয়ে নিয়ে উঠে চলে গেল। মিহু আজকে রাতে আর ডিনার করলো না। ওর শরীরটা খুব ক্লান্ত লাগছে, একটু ঘুমালে ভালো লাগবে, তাই ও সব কিছু গুছিয়ে রেখে রুমে চলে আসলো। এসে দেখে মেঘ বেডের এক সাইডে আধা শোয়া হয়ে লেপ্টে কি যেন করছে। মিহু যে এক পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। মেঘ দেখেও কিছু বলল না, কারণ তখন মেহুকে নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে। তাই সকালে মেহুর ঘুম ভেঙে যায়। ও উঠে দেখে ওর পাশে কেউ নেই। মেহু উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে যা দেখে আর শোনে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। মেহু নিচে গিয়ে দেখে নীলা আর মেঘ কথা বলছে। ভাইয়া, তুই কি কাজটা ঠিক করলি? ভুল কিছু করেছি বলে তো আমার মনে হয় না। ভাইয়া, আমি তোর ছোট বোন, তুই আমাকে এই ব্যাপারে জানানোর প্রয়োজন মনে করলি না?
দেখ, মেয়েকে আমি ভালোবাসি, কিন্তু ওই সেটা বোঝে না, আর আমি ওকে ছাড়া থাকতে পারবো না। এই 2 বছর আমার কি অবস্থা হয়েছিল তাকে তুই দেখিস নি? ভাইয়া তাই বলে তুই ওকে এইভাবে ট্রিট দিয়ে নিয়ে আসবি? এছাড়া আর কোনো উপায় ছিল না। নীল তো মিহুকে পুরো পাগলের মতো খুঁজছে, ওকে সামলানো কষ্টসাধ্য হয়ে উঠেছে। ওকে সামলানোর জন্য তুই আছিস, তুই যে ওকে বোঝা, দেখবি ও ঠান্ডা হয়ে যাবে। এটা মিহুর ব্যাপার ভাইয়া, নীলা তো ইজিলি মানবে না আর ঠান্ডাও হবে না। আরে বাদ দে, তাহলে ওকে আমি দেখে নেব না। মিহু কোথায়? উপরে ঘুমাচ্ছে। ও যদি জানে আমি তোর বোন আর আমিও তোকে হেল্প করেছি ওকে খুঁজে বের করতে, তাহলে ও আমাকে সারা জীবনের মতো ভুল বুঝে আমার সাথে ওর ফ্রেন্ডশিপ ভেঙে দিবে। আর নীল, ও আমার থেকে অনেক দূরে চলে যাবে ভাইয়া। আমি তো কথা শুনে পুরো সপ্তম আকাশের থেকে পড়লাম মনে হলো। নীলা মেঘের বোন, নীলাই মেঘের সাথে মিলে আমাকে খুঁজে মেঘের কাছে পাঠিয়ে দিয়েছে। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমি পুরো স্তব্ধ হয়ে গিয়েছি। আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে এটা কিভাবে করতে পারলো? নীলা। মেহুর গলার আওয়াজ শুনে মেঘ আর নীলা তাড়াতাড়ি পেছনে তাকিয়ে দেখলো মেহু দাঁড়িয়ে আছে। মেঘ আর নীলা একবার একে অপরের দিকে তাকিয়ে আবার মেহুর দিকে তাকালো। মিহু, আমি আসলে... হাত দেখিয়ে ওনাকে থামতে বললাম। যা বোঝার আমি বুঝে গিয়েছি। ভালোই প্রতিদান দিলি বেস্ট ফ্রেন্ডশিপের। আম জাস্ট স্পিচলেস। কি বলবো তোকে, কিছুই বুঝে উঠতে পারছি না। বাট একটা কথা বলবো, তোর সাথে আমার ফ্রেন্ডশিপ আজকে থেকেই শেষ। মিহু দাঁড়া। মিহু ভাইয়া, মিহু আমাকে ভুল বুঝলো। পরে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। তুই যা এখন। আচ্ছা। মেঘ ওপরে যেয়ে দেখলো মিহু নেই, তাই ও ব্যালকনিতে চলে গেল। আজও মেহু সেই 2 বছর আগের মতোই ব্যালকনিতে দোলনায় বসে হাঁটুর উপর মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মেহু? মেহু কোনো জবাব দিল না। ও এখনো সেভাবেই হাঁটুর মধ্যে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। মেঘ যেয়ে মেহুর পাশে বসলো, মেহুর মাথায় হাত রাখলো। মেহুর সাথে সাথে মেঘের হাত ছাড়া দিয়ে সরিয়ে দিল। প্রবলেম কি আপনার? হ্যাঁ, আমাকে আপনি কি পেয়েছেন? কি আমাকে আপনি ভালোবাসেন? কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। আপনার যখন যা মন চেয়েছে আপনি আমার সাথে তাই করেছেন। প্রথমে আমাকে ভালো লেগেছে বলে আমার ভাইকে মারার হুমকি দিয়ে আমাকে বিয়ে করলেন, তারপর জোর করে কিস করলেন, আর এরপর আপনার বোনকে আমার বেস্ট ফ্রেন্ড বানিয়ে আমাকে ঠকালেন। আমার ফ্যামিলিকে মারার হুমকি দিয়ে আমাকে এখানে নিয়ে এলেন, আমার ফুল লাইফটা হেল করে দিয়েছেন। তাহলে আর কি চাই আপনার? হ্যাঁ, এর থেকে ভালো হতো যদি আপনি আমাকে মেরে ফেলতেন। এত কিছু আমি আর নিতে পারছি না, জাস্ট আমি নিতে পারছি না। বুঝতে পেরেছেন আপনি? অবশ্য আপনাকে বুঝিয়ে লাভ নেই। আপনার মতো মাফিয়া এর থেকে ভালো আর কী ভাই করতে পারে? শুধু তফাৎ হচ্ছে একটাই, সেটা হলো অন্য সব মাফিয়ারা বিয়ে না করে জোর করে তুলে নিয়ে গিয়ে মেয়েদের ভোগ করে, আর আপনি আমাকে বিয়ে করে ভোগ করার চেষ্টা করছেন। আপনার প্রয়োজন ফুরিয়ে গেলে আপনি আমাকে ছেড়ে দিবেন, আমি সব বুঝি। মেঘ এতক্ষণ মেহুর কথা শুনছিল, রাগে ওর 2 চোখ লাল হয়ে গিয়েছে। মেঘ এত পরিমাণ রেগে আছে যে ও ফর্সা হওয়াতে ওর ফুল ফেস লাল হয়ে গিয়েছে। মেঘ আর সহ্য করতে না পেরে মেহুর 2 বাহু অনেক জোরে চেপে ধরে, দেয়ালের সাথে অনেক জোরে লাগিয়ে ধরে। মেহু ব্যথা পেয়ে বলে উঠল, কিন্তু মেঘের চোখের দিকে ভয় তাকাতে পারছে না। মেঘের চোখেও পানি চলে এসেছে মেহুর কথা শুনে। তুমি কি একটু আমাকে বোঝার চেষ্টা করতে পারো না? আমি যে তোমাকে এত ভালোবাসি, তুমি কি একটু বোঝো না? আমি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য এত কিছু করেছি, আর তুমি কি বললে আমি তোমাকে ভোগ করার জন্য বিয়ে করেছি? আমার যদি তোমাকে ভোগ করার ইচ্ছে থাকতো তাহলে আমি সেটা তোমাকে বিয়ে না করে জোর করে তোমাকে তুলে নিয়ে গিয়ে করতে পারতাম। আর হ্যাঁ, আমি মাফিয়া। মাফিয়া মানে যে খারাপ লোক তা তো না। আমি যদি মাফিয়া হই তাহলে তুমিও এই মাফিয়ারই ওয়াইফ। তুমি আমার ভালোবাসাকে এত ছোট করে দেখবে আমি ভাবতেও পারিনি। এখন সত্যি আমার মনে হচ্ছে যে আমি তোমাকে ভালোবেসে আমার লাইফের সবচেয়ে বড় ভুল করেছি। তোমাকে দেখার পর মনে হয়েছিল আমি হয়তো কারো ভালোবাসা পেতে পারি, কিন্তু না, আমি মাফিয়া বলে আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না, এমনকি তোমার না। আর নীলা, ওর কোনো দোষই নেই, কারণ তোমার সাথে ও যখন ফ্রেন্ডশিপ করেছে তখন তো ও জানতোই না এই ব্যাপারে। একদিন কলেজে কিসের ফাংশন জানা ছিল, ওই দিন তোমরা অনেকগুলো পিক তুলেছিলে, আর ও সেই পিকগুলো আমাকে পাঠিয়ে বলেছিল যে তুমি ওর নিউ ফ্রেন্ড। তখনই আমি তোমাকে দেখি আর নীলাকে সব জানাই।
তারপর থেকে নীলা তোমার সব খোঁজ খবর আমাকে দিত। আই লাভ ইউ মিহু, বাট ইউ ডোন্ট লাভ মি। ইন ফ্যাক্ট ইউ ডোন্ট ডিজার্ভ মি। আমারই ভুল যে তোমাকে ভালোবেসেছে, আর তুমি আমাকে বড় করে দূরে সরিয়ে দিয়েছো। মেঘ কথাগুলো বলে আর এক মুহূর্তও অপেক্ষা করলো না। মিহুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ও গাড়ি নিয়ে বেরিয়ে গেল। আজ কোনো গার্ডসও নেয়নি সাথে। মিহু মেঘের বলা কথাগুলো ভাবতে ভাবতে দৌড়ে ওয়াশরুমে চলে গেল আর শাওয়ার ছেড়ে দিয়ে তার নিচে বসে কাঁদতে লাগলো। শাওয়ারের পানিতে মিহুর চোখের পানি মিলে যাচ্ছে। মিহু সত্যি চায়নি মেঘ এতটা কষ্ট পাক। মেঘ যে মিহুকে এতটা ভালোবাসে সেটা মিহুর জানা ছিল না। জানা থাকলে হয়তো মিহু মেঘকে এতটা কষ্ট কখনোই দিত না। মেঘ যে মিহুকে ভালোবেসে ভুল করেছে এটা ভাবতেই মিহুর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। মিহু মেঘকে ডিজার্ভ করে না এটা ভাবতেই মিহুর চোখের পানিগুলো আরও বেশি করে ঝরছে। মিহু এখন অনুভব করতে পারছে যে ওর মেঘের প্রতি একটু হলেও ফিলিংস আছে মনের মধ্যে। সেটা কখন কিভাবে তৈরি হয়েছে তা বলা মুশকিল। এভাবে মিহু প্রায় 2 ঘন্টার মতো শাওরের পানিতে ভিজছে। রাতে মিহু চুপচাপ ব্যালকনিতে বসে আকাশের দিকে তাকিয়ে আছে আর ভাবছে মেঘ কেন এখনো ফিরছে না। মিহু ওখানেই বসে ঘুমিয়ে পড়ল। মেঘ প্রায় রাত 2:30টার দিকে বাসায় আসলো। রুমে এসে দেখে মিহু রুমে নেই। হঠাৎ মেঘের চোখ দুটো ব্যালকনিতে আটকে গেল। মিহু ব্যালকনিতে বসে ঘুমাচ্ছে আর ওর চুলগুলো বাতাসে উড়ে এসে ওর মুখে পড়ছে। হালকা চাঁদের আলোয় মিহুকে দেখতে অনেক মায়াবী লাগছে। ভাবতেই মেঘের ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসির রেখা ফুটে ওঠে। মেঘ মেহুর সামনে যে আলতো করে ওর চুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে দেয়। মেঘের ছোঁয়া পেয়ে মেহু ঘুমের মধ্যে একটু শিউরে উঠল। মেঘ খেয়াল করলো মেহুর চোখ মুখ লাল হয়ে ফুলে আছে। মেহুর এই অবস্থা দেখে মেঘের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মেঘ বুঝতে পারছে যে ও মেহুকে সকালে যা বলেছিল তার জন্য মেহু কান্না করেছে। মেঘ মেহুকে নিয়ে বেডে শুয়ে দিল আর মেঘ নিজে যেয়ে ব্যালকনিতে বসলো। সারাটা রাত এভাবেই কাটলো। মেঘ সারা রাত ব্যালকনিতে বসে মেহুর দিকে তাকিয়েছিল। সকালে কখন যে ওর চোখটা লেগে গিয়েছে ও জানেই না। মেহু সকালে ঘুম থেকে উঠে দেখে ও বেডে। ব্যালকনিতে তাকিয়ে দেখে মেঘ ব্যালকনিতে ঘুমিয়ে আছে। মেহুর আর বুঝতে বাকি রইল না যে মেঘই ওকে বেডে শুয়ে দিয়েছে। মেহু উঠে গুটিসুটি পায়ে মেঘের কাছে গেল। মেঘের দিকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে মেহু। তারপর হাত দিয়ে মেঘের চুলগুলো একটু এলোমেলো করে দেয়। তাতে মেঘ একটু বিরক্ত বোধ করে ঘুমের মধ্যে। মেহু একটা মুচকি হাসি দিয়ে মেঘের কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। তারপর মেহু শাওয়ার নিয়ে বের হয়ে নিচে চলে যায় মেঘের জন্য কফি বানাতে। মেহু এসব কেন করছে তা সে নিজেও জানে না। শুধু এতটুকুই জানে যে মেঘের জন্য তার মনের কোণে একটু হলেও ফিলিংস আছে। হয়তো তার থেকেই ও এই কাজগুলো করছে। মেহু নিচে গিয়ে কফি বানিয়ে নিয়ে উপরে যেয়ে দেখে মেঘ এখনো ঘুমাচ্ছে। মেহু কিছুটা অবাক হলো, কারণ মেঘ এতক্ষণ কখনো ঘুমায় না। মেহু যে মেঘের হাতটা আলতো করে ধরার সাথে সাথে মেহু একটা বড় শক খেলো। তাহলে মেঘের পুরো শরীর গরম হয়ে আছে জ্বরের কারণে। মেহু তাড়াতাড়ি কোনোভাবে মেঘকে ধরে নিয়ে বেডে শুয়ে দিয়ে ওর গায়ে কম্বল টেনে দিল। মেঘের শরীর প্রচণ্ড রকমের গরম হয়ে আছে। মেহু কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। ও তাড়াতাড়ি নিচে নেমে গেল। নিচে গিয়ে ড্যানিকে খুঁজতে লাগলো। মেহু দেখলো ড্যানি বাহিরে দাঁড়িয়ে আছে গাড়ির সাথে হেলান দিয়ে। তাড়াতাড়ি ড্যানির কাছে গেল। ড্যানি, তুমি তাড়াতাড়ি একটু ডক্টরকে ফোন করে এখানে আসতে বলো। কিন্তু কেন ম্যাম? ড্যানি, তোমার স্যারের প্রচণ্ড জ্বর এসেছে, তাই প্লিজ তাড়াতাড়ি ডক্টরকে খবর দাও। বলে আবার দৌড়ে মেঘের কাছে চলে আসলাম। ডক্টর না আসা পর্যন্ত আমার চুপচাপ বসে থাকলে চলবে না, কিছু তো একটা করতেই হবে। হ্যাঁ, ডক্টর না আসা পর্যন্ত আমি বরং ওনার মাথায় জল পট্টি দেই। তাড়াতাড়ি করে যে একটা বাটিতে করে ঠান্ডা পানি আর একটা কাপড় নিয়ে আসলাম আর ওনার পাশে বসে জলপট্টি দিতে লাগলাম। তখন উনি কি যেন বিড়বিড় করে বলতে লাগলেন, মেহু, I love you. Please, don't leave. I'm sorry. I really love you. মেঘ সেই তখন থেকে কি যেন সব বলছে, সব অস্পষ্ট শোনাচ্ছে। তখনই গেটের বাহির থেকে ড্যানি গেটে নক করলো। আমি তাড়াতাড়ি যেয়ে গেট খুলে দিলাম। ডক্টর, ওনাকে একটু দেখুন প্লিজ। ম্যাম, আপনি হাইপার হবেন না, আমি দেখছি। ডক্টর মেয়েকে দেখলো, তারপর বলল, সারাদিন অতিরিক্ত টেনশন করেছে হয়তো, যার কারণে ওনার মাথায় ব্যথা ছিল।
আর ঠান্ডায় বসে থাকার কারণে জ্বর এসেছে। টেনশন করবেন না, আমি মেডিসিন লিখে দিচ্ছি, ওনাকে সময় মতন খাইয়ে দেবেন। আর এখন ওনাকে হালকা কিছু খাইয়ে দিন। ওকে ডক্টর। ড্যানি, তুমি একটু মেডিসিনগুলো নিয়ে আসো প্লিজ, আর ডক্টরকে একটু এগিয়ে দাও। ড্যানি চলে গেল। আমি নিচে যেয়ে ওনার জন্য হালকা গরম স্যুপ নিয়ে উপরে গেলাম। তারপর ওনাকে অনেক কষ্টে খাইয়ে দিলাম। ড্যানি এসে মেডিসিন দিয়ে গেল। আমি ওনাকে মেডিসিনগুলো খাইয়ে দিলাম। নিজেকে কেন জানি না খুব অপরাধী লাগছে। গতকাল ওনাকে ওভাবে কথাগুলো বলা উচিত হয়নি আমার, কিন্তু আমি বা কী করব? মাথায় এত পরিমাণ রাগ উঠে গিয়েছিল যে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। হঠাৎ নিচ থেকে কারো চেঁচামেচির আওয়াজ পেলাম, তাই দেখার জন্য আমি নিচে নেমে গেলাম। দেখি ভাইয়া এসেছে। গতকাল রাতে নীলা আমাকে এই ড্রেসটা দিয়ে বলেছিল যে মিহু এখানে আছে, কিন্তু আমি যখন ওকে জিজ্ঞেস করলাম যে ও কি করে জানলো, তখন ও কোনো কথা বলল না, শুধু একটু মুচকি হাসি দিয়ে চলে গিয়েছিল। আমিও আর কিছু জিজ্ঞেস করিনি ওকে। মিহুকে দেখা মাত্রই ওকে যে ছড়িয়ে তুললাম। মিহু, তুই ঠিক আছিস তো? দেখ, তোর কিছু হবে না, আমি তো চলে এসেছি। এখন ওই মাফিয়া আর তোকে আটকে রাখতে পারবে না। চল, এখনই তোকে নিয়ে যাই। দাঁড়া ভাইয়া, আমি যাব না। মিহু, তুই কি বলছিস এইসব? তুই কেন যাবি না? আমি ঠিকই বলছি ভাইয়া, আমি যাব না। আমি জানি মিহু, তুই মাফিয়া তোকে নিশ্চয়ই কোনো থ্রেড দিয়ে আটকে রেখেছে, তাই না? তুই চিন্তা করিস না, উনি তোকে কিছু করতে পারবে না, তুই চল। ভাইয়া একটু শান্ত হয়ে বস। আর আমাকে কেউ আটকে রাখেনি, আমি নিজ ইচ্ছে আছি এখানে। আর ওনাকে এই অবস্থায় একা ফেলে আমি কোথাও যাব না। এই অবস্থা মানে? কি হয়েছে মেঘে? ওনার অনেক জ্বর, এই তো ডক্টর এসে দেখে গিয়েছে। কিন্তু মিহু, তুই কেন এত কেয়ার করছিস? ভাই, হি ইজ মাই হাজব্যান্ড, তাই ওনার কেয়ার করাটা আমার রেসপন্সিবিলিটি আর ডিউটি। মিহু, একটা কথা বলি। বল, এতে অনুমতি নেওয়ার কি আছে? না, তাও বাই এনি চান্স তুই কি মেঘকে ভালোবেসে ফেলেছিস? জানি না, শুধু এইটুকু জানি যে ওনার জন্য আমার মনে একটু হলেও জায়গা আছে, একটু হলেও ফিলিংস আছে। কিন্তু এটার নাম ভালোবাসা দেওয়া যায় কি না তা আমি জানি না, সত্যি জানি না। কিন্তু উনি যদি তোর কোনো ক্ষতি করে? ভাই, আমি এতদিনে এইটুকু বুঝেছি যে উনি আমাকে পাগলের মতো ভালোবাসে। তাই উনি আর যাই করুক না কেন, আমার কোনো ক্ষতি উনি করবে না। আমি কিন্তু ওই বাড়িতে ওনার সাথে একা একা থাকি, তাও উনি এখন পর্যন্ত আমার সাথে কোনো খারাপ বিহেভ করেনি। উনি আমাকে সব সময় বোঝার ট্রাই করে, বাট আমি কখনো ওনাকে বোঝার ট্রাই করিনি। তাই ভাবছি এখন থেকে বোঝার ট্রাই করব। বাহ, আমার বোনটা তো দেখছি অনেক বড় হয়ে গিয়েছে। আমি বরাবরই বড়, ওকে? আমি হাইটে বড় হওয়ার কথা বলিনি। তুই বলিসনি বলে তো আমি বললাম। এই তো হাইটে হয়ে কি আর লাভ হয়েছে? তুই তো আমার আর মেঘের বুকের নিচেই পড়ে থাকিস। আমি 5 ফুট 6 ইঞ্চি, ওকে? আর মেয়েদের জন্য এটা পারফেক্ট। আমি আর মেঘ 6 ফুট 2 ইঞ্চি। ওই, তুই কি এখানে হাইট নিয়ে গবেষণা করতে আসছিস? না। তাহলে? তোকে মিস করছিলাম তাই আসছি। আমিও তোকে অনেক মিস করেছি। বাই দ্য ওয়ে, মম ড্যাড? ওনারা এখনো কিছু জানে না, ওনারা এখনো রাজশাহীতে আছেন। ও, কিন্তু কি বলবি ওনাদের? ডোন্ট ওয়ারি মেহুনা। নীলা যদি শুনে যে তুই শাহরুখ খানের ডায়লগ দিচ্ছিস, তাহলে তোর মাথার সব চুল ছেড়ে ফেলবে। ভাইয়া, তোকে একটা কথা বলার ছিল। তো বল। নীলা মেঘের ছোট বোন। মেহুর কথা শুনে আমি মনে হয় আকাশ থেকে পড়লাম। কি বললি? ঠিকই বলছি। আমি গতকাল সকালে জানতে পেরেছি ভাইয়া ওর কোনো দোষ নেই, তাই ওকে কিছু বলিস না। তাহলে আজ আসি আর আমাকে ফোন দিস। ওকে। আমি হনহন করে বেরিয়ে গেলাম। নীলা, তুমি আমার কাছ থেকে এত বড় একটা সত্যি কি করে লুকোতে পারলে? আমি উপরে চলে আসলাম। বিকালের দিকে উনি কিছুটা সুস্থ হলেন, তাই আমি নিচে গিয়ে ওনার জন্য খাবার নিয়ে আসলাম। উঠুন, খেয়ে নিন। ইচ্ছে নেই। আপনার কাছে জিজ্ঞেস করিনি যে আপনার ইচ্ছে আছে কি নেই। আমি উঠতে বলেছি, উঠে বসুন। ওর দিকে কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে রইলাম, তারপর উঠে বসার চেষ্টা করছে, কিন্তু শরীর অতিরিক্ত দুর্বল হওয়ার কারণে উঠতে পারছে না। আমি খাবো না।
ওনার দিকে তাকিয়ে দেখলাম উনি ওঠার ট্রাই করছে, বাট পারছে না। বুঝলাম যে শরীর দুর্বল তাই, কিন্তু উনি যখন না করলেন যে পারবেন না, তখন মেজাজটাই গেল খারাপ হয়ে। প্রবলেম কি আপনার? একা একা উঠতে পারছেন না তো আমার কাছে হেল্প চাইলে কি আমি আপনাকে হেল্প করব না নাকি? আজীব মানুষ একটা, খালি রাগ দেখাতে শিখেছেন, কখনো কারো হেল্প চাইতে শিখেননি, যত সব। বলে ওনার কাছে যে ওনাকে ধরে উঠে বালিশের সাথে হেলান দিয়ে বসালাম আর খাবার নিয়ে ওনার সামনে বসলাম। নিন, খেয়ে নিন। এত বকে দেওয়ার কি আছে? মুখ গোমরা করে ওর দিকে আর চোখে তাকাচ্ছে। একটু খাইয়ে দিলে কি এমন হতো? দেখি ওইদিকে ঘুরে বসুন, খাইয়ে দিচ্ছি। কিছুটা চমকে ওর দিকে তাকালাম। কি হলো, বিষম খাচ্ছেন কেন? না কিছু না। আর গতকাল রাতে আপনাকে বেলকনিতে কে ঘুমাতে বলেছিল? ভেবেছিলাম তোমার পাশে ঘুমালে তুমি আবার ভাববে যে আমি তোমার সুযোগ নেওয়ার ট্রাই করেছি, তাই। তাই আপনি বেলকনিতে গিয়ে ঘুমিয়েছিলেন, তাই তো? হুম। এত বেশি বলছেন কেন? আজকে থেকে আপনি আমার সাথে একই বেডে ঘুমাবেন, বুঝেছেন? আমি ইন্টারন্যাশনাল মাফিয়া গ্রুপ রয়্যাল গোল্ডেন গ্যাংয়ের লিডার হয়েও নিজের বউকে ভয় পাচ্ছে। হায় রে কপাল, কি দিনকাল আসলো আমার। তারপর ওনাকে খাইয়ে দিয়ে সব কিছু গুছিয়ে ওনাকে মেডিসিন খাইয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আমি মেঘের বুকের উপরে শুয়ে আছি। আমি এখানে কি করে এলাম? অবশ্য আমার ঘুমের মধ্যে নড়াচড়া করার অভ্যাস আছে, বাট তাই বলে এখানে থাক, আর ভেবে কাজ নেই। আর ওনার বুকের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছি তো কি হয়েছে? উনি আমার হাজব্যান্ড, আমি ঘুমাতেই পারি ওনার বুকের উপর মাথা দিয়ে। হাজব্যান্ড, তার মানে আমি ওনাকে আস্তে আস্তে মেনে নিচ্ছি। হ্যাঁ, উনি আমার হাজব্যান্ড, মাই মাফিয়া হাজব্যান্ড। গতকাল রাতে মিহু ঘুমিয়ে যাওয়ার পরপরই আমি ওকে আমার বুকে টেনে নেই আর ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। সকালে আমার ঘুম আগে ভেঙে যায়। তাকে দেখি মিহু আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আমি মুচকি এসে ওর গালে একটা কিস করে ওর মাথায় হাত বোলাতে লাগলাম। তখনই খেয়াল করলাম মিহু একটু নড়ে উঠল। তাই আমি আবার শুয়ে ঘুমের অভিনয় করলাম। ওর কথা শুনে আমার হাসি পাচ্ছিল, তাও হাসেনি। তারপরও ফ্রেশ হতে চলে গেল আর আমি চোখ খুলে হাসতে লাগলাম। এভাবেই দেখতে দেখতে কেটে গেল অনেক দিন। মেঘ মাফিয়া, বাট সেটা ঘরের বাইরে সবার কাছে, কিন্তু ঘরের ভেতরে মিহু মাফিয়া মেঘের কাছে। মেঘ মাঝে মাঝে ভাবে সব ছেলেরাই অন্য সবার সামনে বাঘ, বাট ঘরে বউয়ের কাছে ভেজা বিড়াল। মেঘেরও সেম অবস্থা ভাবলেই ওর হাসি পায়। মেঘ আর মেহুর বন্ডিংটা দিন দিন স্ট্রং হচ্ছে, আর সাথে ওদের ভালোবাসা আর ঝগড়াও স্ট্রং হচ্ছে। মেহু এখনো মেঘকে বলেনি যে ও মেঘকে ভালোবাসে। মেহু, কিতা? কিতা আবার কি? আপনি তো বলে দিলেন। কি বললাম? এই যে কিতা মানে কি? হ্যাঁ, কিতা মানে কি? উফ, কিতা মানেই হলো কি? ও জি। আচ্ছা শোনো, কাল থেকে তুমি ভার্সিটি যাবে। অনেকদিন তো হলো ভার্সিটি যাও না, আর সামনে তো তোমার এক্সাম, তাই। কি হলো? অনেকদিন তো ভার্সিটি যাইনি, তাই কেমন যেন লাগছে। ডোন্ট ওয়ারি, আমি প্রিন্সিপালের সাথে কথা বলে নেব। ওকে। যাও, আমার জামা কাপড়গুলো বের করে দাও, আমি একটু বের হব, কাজ আছে। বলে আলমারি থেকে একটা একটা ব্ল্যাক কালারের শার্ট, ব্ল্যাক জিন্স, ব্ল্যাক ওয়াচ, সানগ্লাস, ব্ল্যাক শু আর ওনার গানটা বের করে ভয়ে ভয়ে নিয়ে বেডের উপরে রাখলাম। এই জিনিসটা আমি এখনও ভয় পাই। আমি রেডি হয়ে নিলাম। মিহু আমাকে ব্ল্যাঙ্ক লক কোডটা পরিয়ে দিল। ওনার থেকে একটু দূরে সরে দাঁড়ালাম। এই লোকটা এত হ্যান্ডসাম কেন? ওনার উপর না জানি কত মেয়ে নজর দেয়। এই শুনেন, আপনি বাসা থেকে বের হওয়ার আগে রোজ কালো টিকা লাগিয়ে বের হবেন, বুঝেছেন? কেন? কজ আমি চাই না অন্য কোনো মেয়েরা আপনার দিকে নজর দিক, তাই। দেখি, এদিকে এসো তো। কেন? আরে হাজব্যান্ড যখন বাইরে যায় তখন তাকে এগিয়ে দিতে হয়, জানো না? আপনাকে এগিয়ে কেন দিতে হবে? এমন তো না যে আপনি এই বাসায় কিচ্ছু চেনেন না। এই মেয়ে, আমি তোমাকে এত কথা বলতে তো বলিনি, এদিকে আসতে বলেছে, আসো। পারবেনই তো খালি রাগ দেখাতে, আর কিছু পারেন নাকি আপনি? যা বাবা, এটা কোনো কথা হলো? আমি রেগে গেলাম কোথায় আমার রাগ ভাঙাবে? তা না করে ম্যাম নিজে রাগ দেখাচ্ছে। এখন মাঝে মাঝে নিজেকে বিড়াল বলে মনে হয়। আমি যে একজন মাফিয়া তার কোনো পাত্তাই দেয় না এই মেয়ে। তোমার আবার কি হলো?
আপনাকে বলতে হবে নাকি? আর শোনেন, কথায় কথায় রাগ দেখাবেন না আমার উপর। রাগ দেখাতে আমিও জানি। কোথায় রাগ দেখালাম? এই মেয়ে আজকাল আমাকে একটুও ভয় পায় না, উল্টো আমার ওনাকে ভয় পেতে হয়। আমি কি আসলেই মাফিয়া? কি হলো, কি ভাবছেন? কিছু না। আচ্ছা, এদিকে আসো তো। ওনার কাছে এগিয়ে গেলাম। কি হয়েছে? ওকে টান দিয়ে নিচের সাথে মিশিয়ে নিলাম আর ঠোঁটে আলতো করে একটা চুমু দিলাম। নাও, নজর টেকা লাগিয়ে দিয়েছে। এটা কোন ধরনের নজর টিকা? এটা আমার স্টাইলের নজর টেকা, খুব ইউনিক, তাই না? ঢোঙ্গা। সেটা আবার কি? ঢঙের মেল ভার্সন আপনার বোনের কাছ থেকে শিখেছি। ভালো কিছু তো শেখাতে পারবে না, তাই এগুলোই শিখিয়েছে। আপনার বোন বলে কথা। ইউনিক ভাইয়ের ইউনিক বোন, বুঝলে? ফু, ছু, থু। তোমাকে ভূতে ধরেনি যে তুমি ভূত তাড়ানোর জন্য এগুলো বলছো? আচ্ছা শোনো, রেডি হয়ে থেকো, বিকেলে বের হবো। কোথায় যাব? একটা পার্টি আছে, সেখানে যাব। ওকে। বাই যান। বাম দিকে কেন যাব? নিজের কপাল নিজে ফাটাতে মচাইছে, তার কিছু না বলে চুপচাপ বেরিয়ে গেলাম। বিকালে কখন থেকে মিহুকে ফোন করে যাচ্ছে, কিন্তু ফোনটা একবার রিসিভ করছে না। এখন মেসেজটা এত খারাপ হচ্ছে বলার বাইরে। দাঁড়াও, একবার বাসায় পৌঁছে নেই। তোমার খবর আছে মিসেস মিহু চৌধুরী? একদিন তোমাকে সেভাবে কোনো রাগ দেখায়নি বলে তুমি মাথায় চড়ে বসেছো। মেঘ বাসায় পৌঁছে গাড়ি থেকে নেমে সোজা উপরে চলে গেল। রাগে মেঘের অবস্থা খারাপ হয়ে আছে। উপরে যে রুমের গেটটা খুলেই পুরো থ মেরে দাঁড়িয়ে আছে মেঘ। ও হাসবে না কান্না করবে কিছুই বুঝতে পারছে না। তোর বাবা, কখন থেকে শাড়িটা পরার ট্রাই করছি, পারছি না। এ কারণে মম বলতো আমি কোনো কাজেরই না। শাড়িটা নিয়ে জিন্সের উপরে পরে গোল গোল করে ঘুরিয়ে সাইডে আঁচল দিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু শাড়ি কুচি কই গেল? কুচি কিভাবে দেব? আর সহ্য করতে না পেরে শাড়িটা খুলে ছুঁড়ে ফেলে দিয়ে মাথায় হাত দিয়ে বেডে বসে পড়লাম। ও গড, এই মেয়ে জাস্ট একটা শাড়ি পরতে পারে না। মেহু, কারো আওয়াজ শুনে সামনে তাকিয়ে দেখি মেঘ। আপনি আপনি কখন এলেন? যখন তুমি শাড়িটা পরার ট্রাই করছিলে তখন এসেছে। না মানে আমি আসলে শাড়ি পরতে পারি না। তা তো দেখলামই। আচ্ছা বাদ দাও, শাড়ি পরতে হবে না। আলমারিতে দেখো একটা প্যাকেট আছে, ওইটা নিয়ে রেডি হয়ে এসো। কিসের প্যাকেট? আমি নিচে গাড়িতে ওয়েট করছি। ওকে। আলমারি থেকে প্যাকেটটা বের করলাম। প্যাকেটটা খুলে দেখি একটা গাউন। আমি তাড়াতাড়ি যেয়ে রেডি হয়ে আসলাম। ওনার চয়েস আছে বলতে হবে। গাউনটা ফুল ব্ল্যাক কালার আর প্রচণ্ড ঘের দেওয়া। আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে গেলাম। দেখলাম মিহু আসছে। ওকে দেখে আমার দু চোখ ওখানে আটকে গেল। চুলগুলো ছেড়ে সামনে দিয়ে ফুলিয়ে নিচে দিয়ে কার্ল করা হালকা মেকআপ, ঠোঁটে ডার্ক রেড লিপস্টিক, কানের ব্ল্যাক স্টোনের দুল, হাতে ব্ল্যাক স্টোনের ব্রেসলেট, স্মোকি আই মেকআপ আর ব্ল্যাক হাই হিল, সব মিলে ওকে অসাধারণ লাগছে। কখন থেকে দেখছি উনি আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, তাই ওনার সামনে তুড়ি বাঁচালাম। এই যে মিস্টার, এভাবে কি দেখছেন? আমার নজর লাগবে তো। কি বললে? বললাম এভাবে তাকিয়ে থাকলে আমার নজর লাগবে। তাই? আচ্ছা ওয়েট, আমি নজরটাকে লাগিয়ে দিচ্ছি। বলে ও ঠোঁটে আলতো করে একটা চুমু দিলাম। নাও, দিয়ে দিয়েছি নজরটিকা। গাড়িতে ওঠো। চুপচাপ গাড়িতে উঠে বসলাম। কিছুক্ষণ পরেই ওরা একটা জায়গায় এসে গাড়ি থেকে নামলো। মেঘ গাড়ি থেকে নেমে মিহুর দিকে হাত বাড়িয়ে দিল। মিহু মুচকি হেসে ওর হাত ধরে নেমে এলো। ওরা ভেতরে ঢুকে গেল আর তখনই একটা লোক এসে মেঘের দিকে হাত বাড়িয়ে দিল। ওয়েলকাম মিস্টার মেঘ চৌধুরী। থ্যাংক ইউ মিস্টার রফিন। মেট মাই বিউটিফুল ওয়াইফ মিসেস মিহিকা চৌধুরী। হ্যালো।